এই দেখা যাচ্ছে। ওকে, আশা করি দেখা যাচ্ছে। আমরা আমি একটু সাউন্ডটা চেক করে নিই। চমৎকার। ঠিক আছে, আমরা তাহলে আজকে মিটিংটা শুরু করছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যারা যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে স্বাগত জানাচ্ছি। ঠিক 9টা 1 বাজে এখন। আজকের দিনটা পবিত্র জুমাবার। আর এই জুমাবারের মতো একটা বরকতময় দিনে তোমাদেরকে একদম ভোরে, যারা যারা বিশেষ করে এখন ক্লাসে জয়েন করেছো, আশা করি বড় একটা অংশ আজকে ফজর নামাজের পরে ঘুমাও নাই। আম, আমি যতদূর জানি যে এই জেনারেশনের স্টুডেন্টদের সবচেয়ে বড় সমস্যা হওয়ার কথা কম ঘুম। মানে ভাইয়া ঘুমই হয় না। এই 3-4 ঘন্টা ঘুমাই, সারাদিন ফোন চালাই। রাত্রে আমি একটা ভিডিও দিলাম ইউটিউবে, ওইখানে কমেন্ট বক্সে দেখে অধিকাংশেরই মন্তব্য, ভাইয়া কম ঘুমানোর উপায় বলে দেন, কারণ অতিরিক্ত ঘুমায়। তো আমি কিছুটা আশ্চর্যই হলাম যে এরকম এখন আছে। এটা নিয়ামত। তোমরা যারা বেশি ঘুমাও সেটা নিয়ামত। এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত, বেশি ঘুমাতে পারাটা। বাট সেইটা ফজরের পরে না। এই ঘুমটা হবে ওই দিকে কত আগে ঘুমাইতে পারো। মানে যে স্টুডেন্টটা 12টায় ঘুমাবে রাত, আর যে রাত 9টায় ঘুমাবে, এই দুইজনের মধ্যে উত্তম হলো যে রাত 9টায় ঘুমায়। তাই তুমি যত আগে ঘুমাবা তুমি তত ভালো রেজাল্ট করবা, এবং তোমার দিনগুলো তত বেশি প্রোডাক্টিভ হবে। তো চলো আজকে আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। আজকের ক্লাসে আমাদের ক্লাস নাম্বার 3। এখানে আমরা আম, বাংলা ব্যাকরণ অংশ এবং সাহিত্য অংশ নিয়ে কথা বলবো। ব্যাকরণের অন্যতম গুরুত্বপূর্ণ একটা পাঠ হলো সন্ধি। তো সন্ধিটা নিয়ে তোমাদের মাঝে কতটা ভয় কাজ করে আমি জানি না, আশা করি সমাসের চেয়ে একটু কম। সন্ধি কিন্তু অনেক মজার একটা টপিক, কারণ সন্ধির মাধ্যমে তুমি নতুন নতুন শব্দ তৈরি করবা। এবং মানে এই টেকনিকটা একবার যদি শিখে যাও, তুমি যে কোনো শব্দ দেখবা তোমার মাথার ভিতর ঠাস করে সন্ধিটা চলে আসবে। আচ্ছা, এইভাবে শব্দটা গঠন হয়েছিল। অতএব তোমরা যারা শুধু অ্যাডমিশন টেস্টের জন্যই না, আফটার অ্যাডমিশন টেস্ট, আফটার গ্রাজুয়েশন তুমি যখন হচ্ছে বিভিন্ন জব এক্সামে যাবা, আজকে কিন্তু বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা, তোমরা জানো? আজকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। তো তোমরা পরবর্তী জীবনে যে কোনো পরীক্ষায় যাও, যে জায়গায় যাও না কেন, তোমাকে আহ এই টপিকটা থেকে মাস মাস কোশ্চেন করবে। আর তুমি কোথাও গেলা না, তারপরেও এই টপিকটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো চলো আমরা শুরু করে দিচ্ছি একদম শুরুতেই আহ সন্ধি থেকে। ও, তার আগে একটা ছোট্ট কাজ করে আসি। আমি একটা জিনিস করতে ভুলে গিয়েছিলাম, সেটা আমার নোটটা অন করা হয়। তাহলে আমরা লেখালেখি করতে পারবো। আচ্ছা, তোমরা কমেন্ট করতে থাকো, আমি একটু তোমাদের কমেন্ট গুলো দেখি, নোটটা অন হয়ে যায়। আর একটু এইচডি হলে ভালো হতো। এইচডির বিষয়ে এবার একটু আমি বলি ভাইয়া। এখানে এইচডি আমাদের এখানে ঠিকঠাকই আছে। আপনার ফোনের নেটওয়ার্ক সমস্যা অথবা রেজলিউশন কম থাকার কারণে আপনি একটু দেখতেছেন, বুঝতে পারছেন? এটা ভাই বলা যায় অলমোস্ট, কি বলে স্যার, আনএবল টু এডিট দেন প্লিজ। হ্যাঁ, ঠিক আছে। ওকে। ওকে। এটা ভাই আইফোন প্রো ম্যাক্স দিয়ে নেওয়া, স্যারের অনেক দামি ফোন, কয়েক লাখ টাকার ফোনের যে আর ক্লাস স্যার নিচ্ছে। এটা আইফোন নেও না স্যার। আইফোন স্যার, এই যে আইফোন 14 এইখানে স্যার। ও এটা আচ্ছা। তো কমেন্ট করে না, এইটা স্যার অন্য একটা ফোন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। শুধু শুধু একটা ফোনকে আইফোন বানায় দিয়ে না, পরে ছেলে পেলে বলবে স্যার হচ্ছে চাইনা আইফোন কিনছে, যেটা হচ্ছে ক্যামেরার অবস্থা খারাপ। আচ্ছা দেখেন, আমরা আহ আজকে ব্যাকরণ অংশের সন্ধি নিয়ে আলোচনাটা শুরু করি। তো সন্ধি হচ্ছে আহ একদম শুরু থেকে যদি আমরা দেখি যে এই যে সন্ধির দুটো অংশ আছে, তাই না? বাংলা সন্ধি, তৎসম শক্তি। বাট তার আগে আমরা একটু শুনি যে সন্ধি শব্দের অর্থ কি। সন্ধি শব্দের অর্থটা হচ্ছে মিলন, মিলন করা। যেমন দুটো জিনিসকে একসাথে মিলিয়ে দেওয়া। আমি বললাম যে হিম, হিম মানে হলো শীত, অনেক বেশি শীতল, অনেক বেশি ঠান্ডা, এটা হলো হিম। হ্যাঁ, এখন এই হিমের সাথে যদি আমি আলয় লাগাই, তোমরা সবাই খেয়াল করো, এই যে হিম, হিম মানে অনেক বেশি ঠান্ডা বরফ, হ্যাঁ, জমে থাকা ঠান্ডা বরফ, এগুলোকে হিম বলা হয়। তো এই হিম বা শীতের সাথে তুমি যদি আলয় লাগাও, তাহলে আলয় যুক্ত করলে কি হবে? আলয় মানে কি? আলয় মানে আবাস। আলয় অর্থ হচ্ছে আবাস বা বসত ভিটা বা ঘর বা যেখানে থাকা হয় সেটাই আলয়। তো এই যে হিমকে, হিম একটা আলাদা শব্দ এবং আলয় একটা শব্দ। তো এখানে শব্দ শব্দ আসলে মিলনটা হয়নি, মিলনটা হয়েছে এই দুটো ধ্বনি। এই হিম আলয় আমরা যখন হিমালয়টা বানিয়ে ফেলি, তখন এই হিমের
যেই ধ্বনির সাথে, যেই বর্ণের সাথে, যে কোনো ব্যঞ্জনের সাথে, যার সাথে কিছুই নেই, তার যেন একটা কি থাকে। আমি তোমাদেরকে ফার্স্ট ক্লাসে পড়িয়েছিলাম, যার কেউ নেই তার কিছু একটা থাকে। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে অ। অকে বলা হয় মিলিন বর্ণ। আচ্ছা ভাইয়া, বোঝা যায় না কেন? বোঝা যায় না বোকা? তুমি তো অবশ্যই বুঝতে পারবা। দেখো, হ্যাঁ, অ থাকে, যার কিছুই থাকে না তার একটা অ থাকে। তাহলে এই যে হিমের ম, এই মর সাথে কেউ নেই, মানে মর সাথে একটা অ আছে। এবং আমরা সন্ধিতে জানি, একটু পরেই পড়বো সরস সন্ধিতে, যে এই অর সাথে যদি আ যুক্ত হয়, অ যোগ আ, এই দুটো মিলে হয়ে যাবে আকার। সেম ভাবে আহ, এইটাকে চার ভাবে দাও। আ যোগ আ হয়ে যাবে স্বরে আকার, আবার ওয়া যোগ আ হয়ে যাবে আকার। শুধুই দুটোই ওয়া, ওয়া যোগ ওয়া, সেটাও আকার হবে। আবার আ যোগ আ যুক্ত করলেও আকারই হবে। তাহলে এই যে হিম, এই মর সাথে কিছুই নেই, তার মানে একটা ও আছে, এবং এই ও এবং আ মিলে কি হয়ে গেছে? দুটোর মিলনে হয়ে গেছে হিমালয়। অর্থাৎ এই যে ও এবং আ যুক্ত হয়ে আ হয়ে গেছে, এই যে হিমালয় হয়ে গেল, এখানে একটা সন্ধি হয়েছে। তো এই যে এইভাবে আমরা সামনে অনেকগুলো সন্ধি পাবো। বিদ্যা যোগ আলয়, তাহলে ওইখানে আবার আ যোগ আ হয়েছে। আমি বলছি না এটাকে চার ভাবে লেখা যায়? ওয়া যোগ আ যোগ ওয়া, আবার দুটোই আ, দুটোই ওয়া। যে কোনো ভাবে লেখো, তোমার আকারই তৈরি হবে। যেমন ভাবে এই বিদ্যা যোগ আলয়। তাহলে সন্ধি শব্দের অর্থ কি? সবাই খাতায় লেখো। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। সন্ধি কোথায় আলোচনা করা হয়? সন্ধি আলোচনা করা হবে ধ্বনি তত্ত্বে। সবাই লেখো, খাতায় লেখো, এই চারটা তথ্য শুরুতে লিখে নিবা। সন্ধি লিখে চারটা তথ্য লিখবা। নাম্বার ওয়ান কি বললাম? সন্ধি শব্দের অর্থ মিলন। সন্ধি শব্দের অর্থ মিলন। সন্ধি কোথায় আলোচনা করা হয়? সন্ধি আলোচনা করা হয় ধ্বনি তত্ত্বে। ধ্বনি তত্ত্বে, ধ্বনি তত্ত্বে আলোচনা করা হয় সন্ধি। আচ্ছা, এরপরে তুমি লিখবা ভাইয়া মিল, মিলয় না, কিন্তু এটা মিলন হবে, আমি ভুল লিখছি, মিলন। আচ্ছা, এরপরে সন্ধিতে কিসের মিলন হয়? মিলন তো আরো একটা জিনিসও হয়, তাই না? সমাস। সমাস মানেও মিলন, কিন্তু সমাসে হয় পদের মিলন। সমাসে হয় পদের মিলন, আর সন্ধিতে হয় ধ্বনির মিলন। তাহলে তৃতীয় নাম্বার তথ্য লেখো, সন্ধিতে ধ্বনির মিলন হয়। সন্ধিতে ধ্বনির মিলন হয়। এই তিনটা তথ্য যদি লেখো, তারপরে আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। আসো, সন্ধি হচ্ছে এখানে বাংলা সন্ধি এবং তৎসম সন্ধি। আমরা সন্ধিকে প্রথমত ভাবে দুই ভাগে ভাগ করেছি। আমি তোমাদের কমেন্ট গুলো পড়ি, ঠিক আছে? তো কোনো কিছু প্রয়োজন হলে এখানে কমেন্টে লিখবা। এখানে লেখা হচ্ছে সন্ধি দুই প্রকার: বাংলা সন্ধি, তৎসম সন্ধি। বাংলা সন্ধিকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো স্বরসন্ধি, একটা ব্যঞ্জন সন্ধি। তৎসম সন্ধিও সেম তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। এইবার তুমি যদি এটাকে একসাথে করে দাও, কমন দাও, তাহলে দেখো তো সন্ধি কয় প্রকার হয়। এখানেও স্বর স্বর আছে, এখানেও ব্যঞ্জন ব্যঞ্জন আছে, আর একটা আছে কি বিসর্গ সন্ধি। তাহলে আমরা বলে ফেলতে পারি সন্ধি তিন প্রকার। সন্ধি কত প্রকার? সন্ধি তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। আচ্ছা ভাইয়া, স্বরসন্ধি কোনগুলো? স্বরসন্ধিতে মনে রাখবা, অনলি স্বরের সাথে যদি স্বরের মিল হয়, স্বরের সাথে স্বরের মিল হলে স্বরসন্ধি। এই একটাই সংজ্ঞা। স্বরধ্বনির সাথে স্বরধ্বনির, স্বরবর্ণের সাথে স্বরবর্ণের, এছাড়া যত ভাবে আসুক সবই ব্যঞ্জন শুনতে হবে। কেমন ভাইয়া? স্বরের সাথে স্বর হলে যদি স্বর সন্ধি হয়, তাহলে ব্যঞ্জনের সাথে ব্যঞ্জনে ব্যঞ্জন সন্ধি, ইয়েস। বাট শুধু এটাই না, ব্যঞ্জন সন্ধি আরো অনেক ভাবেই হতে পারে। যেমন স্বরের সাথে যদি ব্যঞ্জন হয়, স্বর যোগ ব্যঞ্জন, স্বর যোগ ব্যঞ্জন কি হবে? ব্যঞ্জন সন্ধি হবে। আবার ব্যঞ্জন যোগ ব্যঞ্জন, সেটাও ব্যঞ্জন সন্ধি। আবার ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ পরে আসলো, সেটাও ব্যঞ্জন সন্ধি। তাহলে একদম পিওর, একদম পিওর স্বরের সাথে স্বর হলে শুধুমাত্র স্বরসন্ধি হবে, আর বাকি সব ভাবে ব্যঞ্জন সন্ধি হবে। বাকি সব ভাবে মানে স্বরের সাথে ব্যঞ্জন আসতে পারে, ব্যঞ্জনের সাথে স্বর আসতে পারে, অথবা দুটোই ব্যঞ্জন আসতে পারে। এই তিন ভাবের যেভাবেই দাও, সেটাকে ব্যঞ্জন সন্ধি বলা হবে। যদি দুটোই স্বর থাকে, তাহলেই কেবল স্বরসন্ধি হবে। আচ্ছা, তাহলে আমরা এই যে সন্ধির আমরা প্রথমত তিনটা ভাগ পেলাম: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি।
বিসর্গ সন্ধিটা কোথায় ভাইয়া? যেখানে বিসর্গ দ্বারা আমরা যে সন্ধিগুলো করি, রজাত এবং সজাত, সেগুলো বিসর্গ সন্ধি, আমরা পরে দেখবো। তো চলো আমরা সামনের দিকে যাই। এই তো স্বরবর্ণের সাথে স্বরবর্ণ হবে, এখানে দেখছো, স্বরের সাথে স্বর হলে স্বর সন্ধি, আর ব্যঞ্জনের সাথে যদি স্বর হয় সেটা ব্যঞ্জন সন্ধি, আর ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন হলেও ব্যঞ্জন সন্ধি। আগে স্বর পরে ব্যঞ্জন, এটাও ব্যঞ্জন সন্ধি। আর বিসর্গর সাথে যদি স্বর হয় সেটাও বিসর্গ সন্ধি, বিসর্গের সাথে ব্যঞ্জন হলে সেটাও বিসর্গই সন্ধি হবে। এরপরে আসো, সাধারণত দুটি ক্ষেত্রে সন্ধি হয়। দুটি অর্থবোধক শব্দের ধ্বনি মিললে সন্ধি হয়। যেমন হিম যোগ অচল। এই যে হিম যোগ অচল ভাইয়া, তাহলে হিম যোগ অচল হলো কেন? হিম যোগ আলয় যদি হিমালয় হয়, একটু খেয়াল করো এটা, হ্যাঁ, তোমাদের এটা ভুল হবে। হিম যোগ আলয়, হিম যোগ আলয় যদি হিমালয় হয়, তাহলে হিম যোগ অচল কেন হবে? হিম যোগ আচল কেন হবে না? একটুখানি তোমরা থাকো, দেখি, আমাকে একটু সময় দাও। সময় দাও। ওকে, আমি এইখানে আপনাদের মেসেজ গুলো দেখতে পারবো। এই ফোনে আপনাদের কোন প্রবলেম হলে এখানে আপনারা বলবেন। বোঝা যায় না ক্লিয়ার ভাবে, আমার কালি চেঞ্জ করলে বোঝা যাবে। আর এটা হোয়াইট কালার তো, এই জন্য বোঝা যাচ্ছে না। আমরা নেক্সট থেকে হচ্ছে এইখানে ক্লাসগুলো করলে আমরা একটু দেওয়ার চেষ্টা করবো। আমি বড় কালিতে লিখতেছি, দেখেন। আমরা কি বলি? হিম যোগ আলয়, ঠিক আছে? হিম যোগ আলয়, তাহলে হলো হিমালয়। হিম যোগ আলয় হয়ে গেল কি? হিমালয়। তাহলে এইখানে হিমযোগ অচল কেন হবে ভাইয়া? আমাকে এটা আগের ব্যাচের স্টুডেন্টরা কোশ্চেন করেছে, এটা হিমযোগ অচল কেন হবে, এখানে আচল কেন হলো না? ঠিক আছে, এখানেও হিমাচল, ওখানেও হিমালয়। কাহিনী হলো ভাইয়া, এই আলয় শব্দের অর্থটা এখানে যাচ্ছে, হিম আলয়, অলয় হয় না। কিন্তু এইখানে হিমযোগ অচলই হবে, হিম আচল হয় না। কারণ অচল অর্থ কি? যেটা একদম মানে স্থির, পর্বতের মতো একদম স্থির হয়ে আছে, হ্যাঁ, এরকম কিছু একটা। বাট আঁচল কি? আঁচলের অর্থ তো ভিন্ন। আঁচলের সাথে যায় ঠান্ডা আঁচল, একটা মেয়ে একটা শাড়ি পরে আছে, যেটার আঁচলটা অনেক ঠান্ডা, বরফ, এরকম কিছু। হিমাচল বলতে এরকম কিছু বোঝায় না। তাহলে হিমযোগ অচল অর্থ যাবে। আর এইখানে হয়েছে কি, এই অ যোগ ওয়া, এই দুটো মিলে আ হয়ে গেছে, এই নিয়মের ভিতরে পড়েছে। তোমরা একটু থাকো, আমরা একটু পরে গেলে তোমরা বুঝতে পারবে, আমরা নিয়ম, মূল নিয়মের ভিতর যাই। এখানে তাহলে কি হয়? দুটি ক্ষেত্রে সন্ধি হয়, আমরা প্রথমে বললাম অর্থবোধক শব্দের মিলনে সন্ধি হবে। আর একটা হলো উপসর্গের সাথে অর্থবোধক শব্দের মিলনে, উপসর্গের সাথে অর্থবোধক শব্দের মিলনে। যেমন বি যোগ ছেদ, বিচ্ছেদ, এই বিটা কিন্তু একটা উপসর্গ। আমরা এর আগে পড়ছিলাম না যে নিম ফি বে দরকার বদনা কম্বরল, এটা কি? এটা হচ্ছে ফার্সি উপসর্গ। বি, এই বিটা একটা ফার্সি উপসর্গ। তাহলে এখানে বি যোগ ছেদ, বিচ্ছেদ, এটি তোমার একটি উপসর্গ। এরপরে দেখো, তবে পরীক্ষায় অনেক ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? প্রত্যয় ঘটিত কিছু সন্দেহ আমরা অনেক সময় পরীক্ষায় দেখতে পাই, আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো। যেমন ভাস যোগ বর, ভাস্বর। পতত যোগ অঞ্জলি, পতঞ্জলি। দ্বীপ যোগ আয়ন, দ্বৈপায়ন। আচ্ছা, এই যে এইটা নিয়ে তোমাদের অনেক বেশি ভুল হয়, বুঝছো? দ্বীপ যোগ অয়ন নাকি দ্বীপ যোগ আয়ন, এইটা কিন্তু অনেক কনফিউজিং। এটা তোমরা একটু অবশ্যই ক্লিয়ার থাকবা, যে দ্বীপ যোগ অয়ন হবে না, দ্বীপ যোগ আয়নই হবে। এইটা নিয়ে কিন্তু মানে অনেক বেশি পরিমাণে পরীক্ষায় এইটা কমন আসে। তো এইটা একটু আমি তোমাদেরকে বলে দিই ভাইয়া, যে এটা অবশ্যই অবশ্যই সবাই পৃষ্ঠা দিয়ে রাখবা। এই যে দ্বীপ যোগ অয়নটা, হ্যাঁ, দ্বীপ যোগ কি হবে? আয়ন হবে।
দীপ যোগ অয়ন যদি হতো তাহলে হতো দীপায়ন। দীপ যোগ অয়ন হলে কি হতো? দীপ যোগ যোগ অয়ন হলে হতো দীপায়ন। বাট এখানে কি হবে? দ্বৈপায়ন। দ্বৈপায়ন হওয়ার জন্য দীপ যোগ আয়ন হবে, অয়ন হবে না। আচ্ছা, এরপরে আসো, সন্ধি নির্ণয় করব কিভাবে? দেখো, আম, এটা আমরা বলছি ভাই যে সন্ধি হচ্ছে জানতে হবে, হ্যান ত্যান, এইটা পরীক্ষায় আসবে, এটা খুব জরুরি, তোমাদের জীবনের জন্য অনেক বেশি কল্যাণকর ইত্যাদি। এইটা পড়ার কিছু নেই। বাট বলে ওকে, আমরা দেখো এখানে গুরুত্বপূর্ণ কিছু শব্দ দিয়েছে, হ্যাঁ, বাংলা অভিধান অনুসারে গুরুত্বপূর্ণ কিছু শব্দ এখানে দেওয়া আছে। যেমন ওয়া দিয়ে অনেকগুলো শব্দ হয়: অন্তর, অধীন, অর্ঘ্য, অর্হ, অচল, অনল, ওপি, অয়ন। এগুলো একটু তোমরা জেনে রাখবা, হ্যাঁ, এগুলো একটু জেনে রাখবা, কারণ অধিকাংশ জায়গায় এগুলো এই শব্দগুলো থেকে আসে। যেমন এই যে অচল থেকে আমাদের অলরেডি চলে আসছে হিমযোগ অচল, হিমাচল। তারপরে অধীন দিয়ে আসে, অন্ত দিয়ে আসে, প্রতিযোগ অন্ত, প্রত্যন্ত। তারপরে হচ্ছে তোমার আম, এখানকার অধিকাংশ গুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে পাবো। এই যে আয়ন, আয়ন দিয়ে আমরা অলরেডি পেয়েছিলাম, আয়ন দিয়ে পেলাম না? দ্বীপ যোগ আয়ন, দ্বৈপায়ন। তো এই শব্দগুলো একটু মনে রাখবা। এই শব্দগুলো পড়লেই সন্ধি নির্ণয়ের জন্য তোমার অনেক, মানে পরের অংশে কি হবে এটা তুমি কাভার করে ফেলবে। যেমন যথাযোগ ইষ্ট, যথেষ্ট, এটা কিন্তু তোমরা অনেক ইউজ করো। ওকে, এই যে পরিযোগ ইচ্ছা, পরীক্ষা, মহাযোগ ইস, মহেশ, এই ইসে কি দীর্ঘইকার হবে না হ্রস্বইকার হবে? এটা তুমি পেলা এখানে। তারপরে মহাযোগ ইন্দ্র, মহেন্দ্র, এই যে ইন্দ্র শব্দটা এখানে আছে। তাহলে এই টাইপের, এই আমি কিন্তু আরেকটা ফোনে দেখতেছি এবং আমি খুব ভালো বুঝতেছি, ক্লিয়ার দেখা যাচ্ছে। তোমার যদি দেখা না যায় তুমি নেট কানেকশনটা একটু ঠিক করো। দেখো ভাইয়া, এইভাবে আমরা আহ সন্ধি নির্ণয় করব কিভাবে? এর জন্য আমাদের অনেকগুলো, মানে প্রত্যেকটা বাক্য দিয়ে যেই টাইপের, প্রত্যেকটা ধ্বনি দিয়ে, স্বরধ্বনি দিয়ে যেই শব্দগুলো অধিকাংশবার আসে আমরা সেগুলো এখানে দিয়ে দিছি। এগুলো তোমরা সুন্দর করে খাতায় নোট করে নিবা এবং এগুলো একটু পড়বা। তাহলে দেখবে তুমি লিখতে পারবা একটা সন্ধিকে ভাঙার পরে পরের অংশে কি দিবা, অচল দিবা নাকি আচল দিবা। তুমি দেখো তো আচল নাই কিন্তু এখানে, হ্যাঁ, অচল আছে, আমরা অচলটা ইউজ করবো। আহ এর পরের অংশে দেখো এখানে বাকিগুলো দেওয়া আছে, অর্থাৎ 11টাই দেওয়া আছে। আমরা স্বরসন্ধিটাতে চলে যাই। স্বরসন্ধিটা, সন্ধিবদ্ধ শব্দে স্বরে আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, কার হবে। সন্ধিবদ্ধ শব্দে এই কার গুলো হবে, কিন্তু সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে অর্থ অনুসারে শব্দের বানান নির্ণয় করা হবে। যেমন দেখো, রবীন্দ্র সন্ধিঘটিত শব্দ, তাই দীর্ঘ ইকার হয়েছে। যেহেতু সন্ধিঘটিত শব্দ তাই দীর্ঘ ইকার হয়েছে। কিন্তু সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে কিন্তু এটা রবি যোগ ইন্দ্র, হ্রস্ব ইকার হয়ে গেছে। বুঝতেছো কিনা? তাহলে সন্ধি ঘটিত শব্দে তাহলে কি হবে? সন্ধিবদ্ধ শব্দে সবসময় দীর্ঘ ইকার এবং দীর্ঘ উকার এবং আকার এগুলো আসবে। কিন্তু যখন সন্ধিটাকে বিচ্ছেদ করে ফেলবা তখন কি হয়ে যাচ্ছে? এই যে রবি যোগ ইন্দ্র, রবীন্দ্র, অর্থাৎ অর্থ অনুসারে হবে। এবং কোথাও কোথাও কিন্তু দীর্ঘ ইকারও হবে, দীর্ঘ ইকারও হবে। যেমন মহেশ্বর, মহাযোগ ঈশ্বর, মহেশ, মহাযোগ ইস। তো ওই ইস লিখতে কিন্তু দীর্ঘ ইকারই দিতে হবে। তাহলে এখানে কি সন্ধিবদ্ধ থাকা অবস্থায় সেটা দীর্ঘইকার হবে, বুঝলাম। কিন্তু সন্ধি ভাঙার পরে সব ক্ষেত্রে কি হ্রস্বইকার হবে? না, বানান অনুসারে হবে। বানানে যদি ওটা হ্রস্বইকার প্রয়োজন হয় তাহলে সেখানে হ্রস্বইকার হবে। যদি যেমন ইন্দ্র, ইন্দ্রতে হচ্ছে হ্রস্বইকার হয়। কিন্তু ইস, ঈশ্বর থেকে যে ইস এসেছে, ইস, এই যে দীর্ঘইকার দিয়ে, তাহলে ওখানে কিন্তু দীর্ঘইকার দিয়ে ইসই লিখতে হবে। যেমন তুমি দেখো, আদ্য যোগ অক্ষর কি হয়েছে ভাইয়া? আদ্যাক্ষর, আদ দাক্ষর, এখানে কিন্তু আ হয়ে গেছে, আ হয়ে গেছে না? এখানে কি ছিল? আদ দ, আদ দ। আমি এটা একটু নোটে নিয়ে দেখাই, সবাই একটু এখানে খেয়াল করো। নোটে আশা করি তোমরা ভালো বুঝতে পারবা। আদ দ, এখানে কি হচ্ছে ভাইয়া? আদ দ।
এখানে কিন্তু আকার নাই, এখানে একটা উজ্জ আছে। কি উজ্জ আছে এখানে? এখানে একটা ওয়া উজ্জ আছে, ওয়া। আদ দ, আমরা আদ দ বলছি। এবার দেখেন আদ্য যোগ অক্ষর, আদ্য যোগ অক্ষর, এর সাথে আমি অক্ষর যুক্ত করলাম, তাহলে এখানেও কিন্তু একটা ওয়াই আসছে। তাহলে একটা অ আর একটা অর সাথে মিলিত হয়েছে, দুইটা অ। এখানে হচ্ছে একটা উজ্জ অ আছে, এখানে একটা দৃশ্যমান অ আছে। এই দুটো অ মিলে কি হয়ে গেছে যখন সন্ধি করলাম, তখন একটা আ হয়ে গেছে। যেমন আদ্যাক্ষ, আদ্যাক্ষর বলে, আমরা কিন্তু আদ্যক্ষর বলি না, আমরা কি বলি? আদ্যাক্ষর। আ, এখানে আ বানিয়ে ফেলছি। আসেন, তাহলে এটা আশা করি আপনারা ক্লিয়ার হয়েছে যে এখানে কি হলো ভাইয়া, আ হয়ে গেল। এই যে সন্ধিবদ্ধ শব্দে সবসময় আই হবে, কখনো এখানে ওয়া হবে না, এবং সবসময় দীর্ঘইকার হবে। যেমন দীর্ঘইকার হচ্ছে পরীক্ষা, পরীক্ষা, দীর্ঘইকার হয়ে গেছে। আচ্ছা, এই যে পুর যোগ অধ্যক্ষ, পুরাদক্ষ, পুরাধ্যক্ষ, এই যে পুরা, পুর যোগ ওয়া ছিল তাই না, পুর যোগ ওয়া হয়ে গেছে কি পুরা, আ হয়ে গেছে। কুশ যোগ আসন কি হয়ে গেছে, কুশাসন, কুশাসন, কুশ যোগ আসন, কুশাসন, এটা ওয়াই ছিল। আরেকটি দীর্ঘইকার দেখায়, যেমন এই যে সীমান্ত, সীমা যোগ অন্ত, সীমান্ত হয়ে গেছে। তাহলে সন্ধিবদ্ধ শব্দে এই যে মরু যোগ উদ্যান, এখানে ছিল কি রস্যকার, হয়ে গেছে কি দীর্ঘকার, দেখছেন? মরু, আমরা যখন মরু বলি, মরু বলতে রস্যকার দেয়। বাট যখন মরুদ্যান বলি, মরুতে যে উদ্যান থাকে, মরুভূমিতে যে বাগান থাকে, তাকে কি বলা হয়? মরুদ্যান। তাহলে এই মরুদ্যান যখন বলবো, তখন কিন্তু সেটা দীর্ঘ উকার দিতে হবে, তখন আর হ্রস্ব উকার দিলে হবে না। তোমরা কি কমেন্ট করছো? লেখা জুম করেন ভাইয়া, আরেকটু জুম করেন। আচ্ছা, তোমরা একটু থাকো। ভাইয়া যারা বলতেছেন জুম করেন, আপনারা নিজেরাই ফোনটা একটু জুম করে নেন ভাইয়া। হ্যাঁ এখন ঠিক আছে স্যার, আপনার এখানে ক্লিয়ার স্যার। আমি নিজেও ফোন দিয়ে জয়েন করে দেখছি, সবকিছু ক্লিয়ার। তাদের স্যার লেখা আমি, অস্পষ্ট দুইটা কারণে হচ্ছে, একটা নেটওয়ার্কের কারণে, আরেকটা আপনি নিজে চাইলে দুই আঙ্গুল দিয়ে যদি আপনি একটু ইয়ে করেন, তাহলে জুম হয়ে যাবে। ওকে স্যার, আমরা শুরু করছি। দেখে নিয়েছিলাম, এখন আশা করি তোমরা ভালো দেখতে পাচ্ছ। অথবা তোমরা যে এইরকম করে নিবা ফোনটাকে, এইভাবে করে নিবা, কখনো এই সোজা ভাবে নেবে না। ল্যান্ডস্কেপ মোডে নিলে এটা হয়তো ছোট দেখে। দেখেন, তাহলে সন্ধিবদ্ধ শব্দে এটা আমরা দেখলাম যে রবীন্দ্র, এটা সন্ধিবদ্ধ শব্দ, তাই দীর্ঘইকার হয়েছে। একইভাবে সীমান্ত হয়েছে যে মরুদ্যান, দীর্ঘ উকার হয়ে গেছে। সন্ধিতে হ্রস্ব উকার থাকলেও মানে সন্ধি করার পরে সেটা দীর্ঘ উকার হয়ে যাবে, ভাঙার পরে স্বাভাবিক বানান অনুযায়ী হবে। 2 নম্বরে আসেন, এখানে অনেকগুলো দেওয়া আছে দেখেছেন। এই যে ভর্তি ইচ্ছু, আমরা যখন ভর্তি যোগ ইচ্ছু বলি, ভর্তি রস্বইকারী হবে ভর্তি লিখতে, বাট যখন এটা সন্ধি করে ফেলবো ভর্তিচ্ছু, তখন সেটা দীর্ঘইকার হয়ে গেছে। তারপরে এই যে দয়ার দো, আচ্ছা এটা আকার যোগ আকার মিলে আকারই হয়ে গেছে, দয়ার দো হয়েছে। অনুযোগ ঊর্ধ্ব, অনূর্ধ্ব, এই যে এটা দেখেন বধূ যোগ উৎসব, বধুৎসবে দীর্ঘ উকার। ভূ যোগ ঊর্ধ্ব, ভূর্ধ্ব, দীর্ঘ উকার। মাত্রা যোগ অধিক, মাত্রাধিক, এখানে আবার রস্বইকার হয়েছে, এখানে রস্বইকার হয়েছে, বানান অনুসারে এখানে রস্বইকারই হবে। তারপরে দেখেন সমর যোগ অস্ত্র, সমরাস্ত্র। সর্বস্ব যোগ অন্ত, সর্বশান্ত। তাহলে ভাইয়া এখানে তো সর্বন্ত হতো তাই না, সর্বশান্ত হতো, কারণ এখানে ও আছে না। কিন্তু আমরা কি জানি যে ও এর সাথে ও যুক্ত করলে আ হয়ে যায়, সেই জন্য কি হয়ে গেছে সর্বস্ব যোগ অন্ত, সর্বশান্ত। পান যোগ আহার, পানাহার। প্রতি যোগ ইতি, প্রতি যোগ ইতি, এটাও একটা রস্বইকার, এটাও একটা রস্বইকার, বাট রস্বইকার রস্বইকার মিলে দীর্ঘইকার হয়ে গেছে, রস্বইকার রস্বইকার মিলে দীর্ঘইকার হয়ে গেছে। স যোগ অধীন, কি হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছে।
আচ্ছা, আমি না এইটা একটুখানি দেখবো যে দেখি আমাদের সন্ধিটার ক্ষেত্রে আমরা কতগুলো রুলস করতে পারি। এটা কমপ্লিট করার পর আমরা 2 নাম্বারটা ধরবো। 3, 4, 5। আচ্ছা, 5টা শেষ করার পরে আমরা ইয়েতে চলে গেলাম, ডাইমেনশন। ব্যঞ্জন সন্ধির পরে বিষয়। ওকে, ঠিক আছে, বেশি পেজ নেই, ছোট করে দেওয়া আছে, তোমরা জাস্ট একটু খেয়াল করো। তাহলে আমাদের নিয়মটা কি ছিল? নিয়মটা তোমরা মাথায় রাখো সবাই, নিয়মটা মাথায় রাখলেই হবে যে স্বরে ওয়াকার আকার, এটা আমি লিখে দেই, হ্যাঁ, লিখে দিলে তোমাদের জন্য বোঝা ভালো হবে। এই 3টা নিয়মই তোমরা লেখো। নাম্বার 1 রাখো রাখো যে সন্ধিতে স্বরে ওয়া যোগ স্বরে ওয়া হবে আ, আ হবে অথবা আকার হবে। আমি কিন্তু অনেক বড় করে লিখছি। 2 নাম্বার নিয়ম, এটা কিন্তু ওই 1 নাম্বার রুলস এর ভিতরে, এটা কিন্তু 1 নাম্বার রুলস এর ভিতরে ওই এক 1 নাম্বার রুলসটাকে আমি ভেঙে ভেঙে দিচ্ছি। ওয়ার সাথে ওয়া যুক্ত করলে আ হবে, ওয়ার সাথে যদি তুমি আ যুক্ত করো তাও তোমার এই সেমই হবে। এবার তুমি আর সাথে আ যুক্ত করো, আর সাথে আ যুক্ত করো, তাও সেম হবে। এবং আর সাথে ওয়া যুক্ত করো, আর সাথে ওয়া যুক্ত করো, তাও সেম হবে। যেমন হিম যোগ অচল, 1 নাম্বার অনুযায়ী কি হবে? হিম যোগ অচল, হিমাচল। হিম যোগ অচল, দেখো, এটা ওয়া এটা ওয়া, দুটো ওয়া মিলে আ হয়ে গেছে হিমাচল। 2 নাম্বারটা দেখো, ওয়া যোগ আ, হিম যোগ আলয়, হিম যোগ আলয়, হিমালয়। এরপরে দেখো 3 নাম্বারটা, বিদ্যা, কি আছে? একটা আ আছে, যোগ আলয়, বিদ্যা লয়। দেখো এখানে বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়। এরপরে কুশ যোগ আসন, কুশাসন, কুশ যোগ আসন, কুশাসন। তাহলে আমরা কিন্তু এইভাবে প্রত্যেকটাকে তুমি এখান থেকে এবার খালি মিলিয়ে নাও, আমরা যা পড়লাম। এই যে আদ যোগ অক্ষর, আদ্য অক্ষর ও অ মিলে হয়ে গেছে। আমরা এইভাবে সবগুলো তুমি নিজে নিজে কভার করে ফেলতে পারবা, জাস্ট এই রুলসটা মাথায় রাখো। এখানে যতগুলো আছে আমরা সবগুলো আর পড়াচ্ছি না। এখানে ব্যতিক্রম আছে, এইটা একটু লাগবে তোমাদের। গুরু ভক্তি, এটা কিন্তু গুরু, সরি এটা কি গুরু উক্তি, হ্যাঁ, গুরু উক্তি, গুরু উক্তি। তাহলে এখানে কি হবে ভাইয়া? এই জায়গাটাতে দেখো ব্যতিক্রম, আহ ওর সাথে রস্যকার আছে, ওর সাথে রস্যকার আছে, কিন্তু সেটা কিন্তু গুরু উক্তি হলো না, গুরু ভক্তি হলো, গুরু ভক্তি। আচ্ছা, আমরা তারপরে যাই। 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা হচ্ছে এইটা সবচেয়ে মজার, এটা তোমরা প্রচুর পরিমাণে পড়ো, তোমরা পড়ো না? বীজ ও অর্থ ব্যর্থ, এই যে ব্যর্থ কিভাবে হয়, তারপরে ইত্যাদি কিভাবে হয়, ইত্যাদি এই শব্দটা আমরা প্রচুর ইউজ করি না, প্রচুর ইউজ করি না। একদম ক্লাস 2 থেকে শুরু করে সকল শ্রেণীর বাচ্চা কাচ্চা এই শব্দটা ইউজ করে, ইত্যাদি ইত্যাদি। এই ইত্যাদিটা কিভাবে হয় মূলত সেটা একটু শুনে দেখো। এখানে রুলসটা কি ছিল? রুলসটা হচ্ছে রস্বই দীর্ঘইকারের সাথে অন্য যে কোনো ফলা আসুক কি হবে? রস্বই দীর্ঘইকারের সাথে অন্য যাই যুক্ত হোক হয়ে যাবে জ ফলা। একটু খেয়াল করো, আমি তোমাদেরকে লিখে রাখি। দেখো, রস্বই দীর্ঘের সাথে যা কিছুই দাও, যেমন আমি দিলাম ভাইয়া ইতি যোগ আদি। তাহলে এই যে রস্বইকার, এই রস্বইকারের সাথে আমি স্বরে আ যুক্ত করে দিয়েছি, কি হয়ে যাবে? একটা জ ফলা হয়ে যাবে। যেমন ইত্যাদি। তুমি জ ফলা যুক্ত যে কোনো সন্ধিবদ্ধ শব্দকে ভাঙলেই সেখানে একটা রস্বইকার অথবা দীর্ঘইকার খুঁজে পাবা, মাস্ট পাবা। যে কোনো সন্ধিবদ্ধ শব্দকে, যে কোনো সন্ধিবদ্ধ শব্দকে তুমি যদি ভাঙো তাহলে সেখানে অবশ্যই, মানে যদি জ ফলা থাকে, জ ফলা যুক্ত সন্ধিবদ্ধ শব্দ ভাঙলেই সেখানে তুমি একটি
হ্রস্বইকার অথবা দীর্ঘইকার পাবো, যেমন ইতি যোগ আদি ইত্যাদি হয়ে গেছে। তুমি এবার বলো বি যোগ অর্থ। বি যোগ অর্থ কি হয়ে যাবে ভাইয়া? ব্যর্থ হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, আমরা তো কনফিউজ থাকি যে এখানে কি ব্যর্থ থেকে আকার হবে? হবে না। কেন হবে না? কারণ এইখানে যদি আকার হতো তাহলে এখানে আকার হতো। মানে এখানে তো কিছুই নেই, শুধু স্বরে ও আছে, যেহেতু ও আছে ওর তো কোনো কার নেই। ওকে বলা হয় নীলিন বর্ণ। ওকে কি বর্ণ বলা হয়? ওকে বলা হয় নীলিন বর্ণ বা লীন বর্ণ বলা হয়। আমি তোমাদেরকে এর আগে মনে হয় কখনো পড়িয়েছিলাম ধ্বনিবর্ণের ক্লাসে যে ওর কিছুই নেই, ওর সাথে কেউ নেই। 10টার কার আছে, আকার আছে, হ্রস্বইকার দীর্ঘইকার, শুধু ওর কোনো কার নেই। এই জন্য ওইখানে কি হবে? ব্যর্থতে কখনোই আকার হবে না। তাহলে এখানে আমরা উদাহরণগুলো একটু দেখি। এই যে দেখো অনেকগুলো উদাহরণ আছে। কোন শব্দে যদি জ ফলা থাকে, শব্দের প্রথম অংশ হ্রস্বইকার দীর্ঘইকার হবে এবং এরপরে জ ফলার সাথে স্বরধ্বনিটি লিখতে হবে। যেমন দেখো যদ্যপি, যদি যোগ অপি, যদ্যপি। আচ্ছা, এটা যদ্যাপি হতো যদি আপি হতো, যেহেতু এখানে অপি আছে তাই এখানে আকার হবে না। মশাধার, মসি যোগ আধার। তাহলে এই যে রস্য ই, মসি, ইর সাথে আ যুক্ত হয়ে জফলা হয়ে গেছে। এবং এই এখানে যে কারটা থাকবে সেই কারটা এখানে যুক্ত হবে। এখানে আকার আছে, এখানে আকার যুক্ত হয়েছে, মশাধার হয়েছে। মৎস্যধার হয় নাই, মশা হয়েছে। আকার হয়েছে কারণ এরপরে আকার ছিল। বীযোগ অবহার, ব্যবহার। বীযোগ অবহার নাকি বীযোগ আবহার, কি হবে বলো দেখি? বীজক কি আবহাওয়ার বলো তোমরা? কখনো না। যদি বীজক আবহাওয়ার বলতো তাহলে কি হতো? তাহলে ব্যবহারে আকার হতো। তাহলে ব্যবহারে কি জ ফলার পরে আকার হবে? তোমরা যারা ব্যবহার লেখো, ব্যবহারে কি জ ফলার পরে আকার হবে? ব্যবহারে জ ফলার পরে আকার হবে? হবে না। কেন হবে না? বীজক অবহার, এই হলো ব্যবহার। বীজক আবহার না, বীজক আবহার না, বীজক অবহার। ব্যবহার, এটা অনেকেরই কিন্তু ভুল হতো আমাদের। ব্যবহারে কি হবে কিনা, ব্যর্থ হতে হবে কিনা, কখন কোথাও আকার হবে না। এরপরে দেখো অতি যোগ আচার, অত্যাচার। জাতি যোগ অভিমান, জাতি যোগ অভিমান, এই জন্য জাত্যভিমান। আর জাতি যোগ আভিমান হইতো তাহলে কি হতো? আভিমান হলে জাত্যাভিমান হইতো। যেহেতু অভিমান তাই জাত্যভিমান হবে। প্রত্যুষ, প্রতি যোগ উষ, প্রত্যুষ, প্রতি যোগ উষ, প্রত্যুষ। এরপরে দেখো অগ্নি যোগ উৎপাত, অগ্নুৎপাত। অগ্নি যোগ উৎপাত, অগ্নুৎপাত। নদ্যম্বু, নদী যোগ অম্বু, নদ্যম্বু। তারপর নদী যোগ উর্মি, নদ্যর্মি। আচ্ছা, এরপরে দেখো জ্বর সাথে যদি রেফ থাকে তাহলে প্রথম অংশের শেষে রি এবং তারপরে জ্বর ওর সাথে স্বরধ্বনি লিখতে হবে। যেমন আম, পর্যন্ত, পরিযোগ অন্ত। তাহলে যদি জ্বর সাথে রেফ থাকে তাহলে প্রথমে কি করতে হবে? প্রথম অংশের সাথে রি লিখতে হবে, পরের অংশ সাধারণ ধ্বনি অনুযায়ী লিখতে হবে। যেমন পরিযোগ অন্ত, পর্যন্ত। তারপরে পর্যালোচনা, পরিযোগ আলোচনা, পরিযোগ আলোচনা। এখানে কিন্তু রস্বইকার আছে। তাহলে রস্বইকার যেমন হচ্ছে জ ফলার কাজ করে, রস্বইকার জর সাথে রেফ থাকলে পরে র হয়, রর সাথে রস্বইকার হয়। যেমন পরিযোগ আয়, পর্যায়। পরিযোগ অবেক্ষণ, পর্যবেক্ষণ। শোনো, এইখানে 5টা কি 6টা দেওয়া আছে, এর বাইরে থেকে কমন আসবে না। এই 5-6টা পড়লেই 100% কমন পাবা। তোমরা এই 5-6টাই সবাই খাতায় লিখে ফেলো। প্রত্যেককে এই 5টা উদাহরণ ঝটপট খাতায় লিখে ফেলো। 5টা উদাহরণ ঝটপট খাতায় লিখে ফেলো। আমি তোমাদের 1 মিনিট সময় দিচ্ছি। এই উপরের অংশ এবং নিচের অংশ, এইখানে যেই কয়টা উদাহরণ আছে তোমরা লিখবা, নিচে যেই কয়টা উদাহরণ আছে প্রত্যেককে লিখবা। আমি তোমাদের সময় দিচ্ছি 2 মিনিট। এটা স্যার শোনা যাচ্ছে কি? ওকে, দেখেন আমরা যেটা করছিলাম যে এইটা আশা করি এই রুলসটা আপনারা লিখে নিয়েছেন, এটা নিয়ে আর কোনো কনফিউশন নেই।
তিন নাম্বারটা আসেন, হ্রস্ব উ অথবা দীর্ঘ উ এর সাথে যদি অন্য কোনো স্বরধ্বনি থাকে তাহলে বফলা হবে। হ্রস্ব উ অথবা দীর্ঘ উ, হ্রস্ব উ অথবা দীর্ঘ উ এর সাথে অন্য কোনো স্বরধ্বনি থাকলে বফলা হবে। যেমন পশু যোগ অধম, পশ্বধম। মনু যোগ অন্তর, মন্বন্তর। পশু যোগ আচার, পশ্চাচার। তনু যোগ দীর্ঘ ই, তন্নি। সুযোগ অল্প, স্বল্প। সুযোগ আয়ত্ত, সায়ত্ত। তাহলে আমি এটা একটুখানি ভেঙে পড়াই, হ্যাঁ, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। আমাদের এখানে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে হ্রস্ব ও দীর্ঘর সাথে অন্য যে কোনো প্রকার ধ্বনি দেই আমরা। হ্রস্ব ও দীর্ঘর সাথে অন্য যে কোনো প্রকার ধ্বনি দেই, এখানে বফলা হয়ে যাবে। যেমন আমরা কি বলি? সুযোগ অল্প, সুযোগ অল্প। মানে এই এই নিয়মটার অনুযায়ী, এই নিয়মের অনেকগুলো শব্দ আমরা প্রতিদিন ইউজ করি। যেমন আমরা বলতে পারি স্বাগতম। স্বাগত বলি না, স্বাগত, এখানে কি আছে এটা? এটা নিয়ে এর আগের কোনো একটা ক্লাসে মনে হয় আমি তোমাদেরকে বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা? এই যে স্বাগত লিখি আমরা, বলি না যে আপনাকে আজকের এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আমাদের নিয়মটা যেন কি ছিল? নিয়মটা আগে এখানে লিখে নেই। হ্রস্ব উ অথবা দীর্ঘ উ এর সাথে অন্য যে কোনো প্রকার ধ্বনি আসুক, অন্য যে কোনো প্রকার ধ্বনি আসুক, কি হবে? অন্য যে কোনো প্রকার ধ্বনি আসলে এটা বফলা হয়ে যাবে। যেমন ভাইয়া কি? যেমন স্বাগতম। স্বাগতমটা কিভাবে হলো ভাইয়া? যেমন সুযোগ আগত। তো এইখানে আমরা একটা অনেক বড় মিস্টেক করে ফেলি। সুযোগ আগত, এই যে আমরা সুযোগ আগত লিখি, এখানে কি হয়ে গেল? স্বাগত হয়ে গেল। সুযোগ আগত, এই যে হ্রস্ব উ, হ্রস্বর সাথে অন্য কিছু একটা মিলিত হয়েই বফলা হয়ে গেছে, এবং এখানে যে কার থাকবে সেই কারটা এখানে বসে যাবে। তো আমরা যারা বলি সুস্বাগত, তাহলে কি হয়ে যাবে বলতো? এই যে আমরা বলি সুস্বাগত, সুস্বাগত, এই সুস্বাগতের ভাঙলে কি হবে? দেখি তোমরা কমেন্টে লেখো তো। সুস্বাগতকে যদি ভাঙা যায়, এটা একটা ভুল শব্দ। সুস্বাগত তোমরা কোথাও ইউজ করবে না, কখনোই সুস্বাগত ইউজ করবে না। যদি কেউ ইউজ করো, তাহলে সেটার অর্থটা কি মিলবে বলো দেখি তোমরা। সুস্বাগত ভাঙলে কি হয়? সুস্বাগত, রাইট। এটা লিখছে কে? এটা লিখছে আব্দুল্লাহ ইব্রাহিম, লিখছে সুস্বাগত, রাইট, আব্দুল্লাহ ইব্রাহিম। তো এটা কি হবে রে? সুস্বাগত দেওয়া যাবে? বলবে যে বাচ্চাটা কান্না করতেছে কেন? বলে ওর তো সুস্বাগত হয়েছে। বলে সুস্বাগত কি? বলে ওর শুশু এসেছে, ওকে একটু বাইরে থেকে সুআগত করে নিয়ে এসো, সুস্বাগত করে নিয়ে আসো। তাহলে এই সুস্বাগত শব্দটার অর্থ হয়ে যাবে কি? সুস্বাগত। কেন হলো ভাইয়া? কারণ সু সাথে অন্য কিছু যুক্ত করলে বফলা হয়ে যায়, স্বাগত। নেক্সটে আসো। যেমন মনোযোগ অন্তর, মন্বন্তর। পশুযোগ অধম, অশ্বধম। সুযোগ অল্প, স্বল্প। তো এটাও খুব ইম্পর্টেন্ট। সুযোগ অল্পটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পশ্বধমটা ইম্পর্টেন্ট, পশ্চাচারটাও ইম্পর্টেন্ট। বাকিগুলো তোমরা দেখবা, হ্যাঁ, এই যে তন্নিটাও দেখবা। এই সবগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা ভালো করে দেখে নিবা। এরপরে 4 নম্বরটাতে আসো। স্বরে ওয়া এবং স্বরে আর সাথে রস্বই অথবা দীর্ঘই তুমি যাই দাও, কি হয়ে যাবে? এ হয়ে যাবে। স্বরে ওয়া অথবা স্বরে আর সাথে, স্বরে আ দিয়েই দিলাম, যেমন মহা। মহাতে কি হলো? আকার হয়েছে, তাই না? এর সাথে আমি যদি রস্বই বা দীর্ঘই দেই, তাহলে আমি তোমার দীর্ঘইকার দিয়ে দিলাম। যেমন ইস, মহাযোগ ইস, কি হয়ে যাবে? একার হয়ে যাবে, মহেশ। একার হয়ে যাবে, কি হয়ে যাবে? মহেশ। এখানে আছে উদাহরণ, আমরা পাবো একটু পরে। ও আর সাথে রস্বই দিবে, ও আর সাথে রস্বইকার দিলে, এই যে যেমন দেখো নির্মল যোগ ইন্দু, নির্মলেন্দু। নির্মলেন্দু, নির্মল যোগ ইন্দু কি হয়ে গেছে? নির্মলেন্দু হয়ে গেছে। এরপরে আসো 2 নম্বর নিয়মটা কি ভাইয়া? ও আর সাথে
যদি এ অথবা ওই ইউজ করো কি হয়ে যাবে? ওই হয়ে যাবে। ও আর সাথে এ অথবা ওই ইউজ করলে, যেমন ও আর সাথে এ ইউজ করছো, সদা যোগ এফ কি হয়ে গেছে? সদৈব। সদা যোগ এফ কি হয়ে গেছে? সদৈব। তাহলে ও আর সাথে যদি এ অথবা ও ইউজ করো, ওই হয়ে যাবে। এটা এইভাবে মনে রাখো। ও আর সাথে এই যে যেগুলো যেগুলো সিঙ্গেল এবং ডাবল আছে, সিঙ্গেল ডাবল কেমন? যেমন তোমার ওর সাথে ও আছে, এর সাথে ওই আছে, আছে না ভাইয়া? তাহলে এই বড়টা আসবে। প্রত্যেকটা তো ছোট ভাই বড় ভাই আছে, ছোট ভাই কি? ছোট ভাই হলে এ, বড় ভাই কোনটা? ওই। তারপরে ছোট ভাই কোনটা? ও। বড় ভাই কোনটা? ও। এই যে বড় ভাইটা, সন্ধিতে ও আর সাথে ছোট ভাই আর বড় ভাই যাই আসুক, সবসময় কোনটা হবে? বড় ভাইটা হবে। যেমন সদা যোগ এফ ছিল কিন্তু ছোট ভাই, কিন্তু বড় ভাই হয়ে গেছে, এই ওইটা হয়ে গেছে, এ না হয়ে ওই হয়ে গেছে, সদৈব হয়ে গেছে। একইভাবে বন যোগ ঔষধি, এই যে ঔষধিতে কিন্তু ও দিয়েছিল ছোট ভাই, কিন্তু হয়ে গেছে কি? ঔষধি। এই যে বনৌষধি, ও হয়ে গেছে। তাহলে এই দুটো কিভাবে মনে রাখবা? এই দুটো মনে রাখবা, এই দুটো মনে রাখবা, যে ছোট ভাই এবং বড় ভাই দুটোর যেটাই আসুক সন্ধিতে সবসময় বড় ভাইকে টানবে। এর জায়গায় সবসময় ওই হবে, আর ওর জায়গায় সবসময় ও হবে। আচ্ছা, এরপরে কি থাকলো? বাকি থাকলো ভাইয়া, বাকি থাকলো অ আর সাথে হ্রস্ব এবং দীর্ঘ। আচ্ছা, এখানেও তো ছোট ভাই বড় ভাই, একটা হ্রস্ব আর একটা দীর্ঘ, তাহলে কি বড় ভাই হবে? নো। এখানে আবার চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে ও চলে আসবে, কি হয়ে যাবে? ও হয়ে যাবে। যেমন তোমার আম, আমরা যদি এখানে দেখি, এই যে কথা যোগ উপকথন কি হয়ে গেছে? কথোপকথন। কথা যোগ উপকথন। কথা, ছিল আ, এই আর সাথে তুমি রস্যও দিয়েছো, আর সাথে রস্যও দিয়েছো, কথা যোগ উপকথন। তাহলে এই রস্যটা কি হয়ে গেছে? ও হয়ে গেছে। এই যে রস্যটা ও হয়ে গেছে, কথা যোগ উপকথন, কথোপকথন হয়ে গেছে। একইভাবে তুমি এই যে এইটা তো আমরা দেখলামই, তাই না? এই যে জল যোগ ওকা, জলৌকা। তাহলে এই পেজটা আশা করি তোমরা 4 নাম্বার রুলসটা বুঝেছো। 4 নাম্বার রুলসটা কি ক্লিয়ার কিনা বলো তো? তোমরা ক্লিয়ার বললে আমি নেক্সট পেজে যাব। সবাই একটু আমাকে জানাও ক্লিয়ার কিনা। জি, ক্লিয়ার। সি ক্লিয়ার, ঠিক আছে। ওকে। কে আক্তার শুধু বলছিল না, কে আক্তার না বুঝলে আমারে বলবা। আচ্ছা, এরপরে দেখো ভাইয়া, এই তর সাথে যদি র ফলা হয় অথবা তর সাথে যদি রেফ হয় তাহলে কি হয়? তয় রেফ বা তর সাথে র ফলা, তাহলে কি হয়ে যাবে? সন্ধি বিচ্ছেদে তর সাথে রিকার হয়ে যাবে। সন্ধি বিচ্ছেদে কি হয়ে যাবে? তর সাথে রিকার অথবা ঋত হবে। হয় তর সাথে রিকার অথবা ঋত হবে, রিকার অথবা ঋত হবে। যেমন পিতৃ যোগ আদেশ কি হয়ে যাবে? পিত্রাদেশ। পিতৃ যোগ আদেশ পিত্রাদেশ হয়ে যাবে। শীত যোগ ঋত কি হবে? শীতার্ত হবে। শীত যোগ ঋত শীতার্ত। পিতৃ যোগ অর্থ হয়ে গেছে পিত্র অর্থ। তোর সাথে রফলা থাকলে অথবা রেফ থাকলে তোর সাথে রিকার হয়। যেমন আচ্ছা, এইখানে কিন্তু উল্টো হচ্ছে, আমি এই পাশে দিচ্ছি, এটা এই পাশে আসবে। মানে পরীক্ষায় তোমাকে পুরোটা দিবে, তোমাকে ভাঙতে হবে। আমরা নর্মালি রুলস পড়ি কি? আমরা রুলস পড়ি যে কিভাবে ভাঙতে হয়, কিন্তু মানে ভাঙ্গাটা আমরা হচ্ছে কিভাবে জোড়া লাগাইতে হয় এটা করি। তো সেই জন্য তোমরা একটু খেয়াল করবে যে এই পাশ থেকে এই পাশে আসতে হবে। পরীক্ষা হলে কিন্তু এই পাশ থেকে উল্টো দিকে যেতে হবে। শীতার্ত দেওয়া থাকবে, এটার 4টা অপশন দেওয়া থাকবে, তোমাকে ভাঙতে হবে। তাহলে শীতে যে রত থাকে, তাহলে যে খুদে রত থাকে তাহলে কি হবে? ক্ষুধার্ত। খুদ যোগ ঋত, খুদ যোগ ঋত এখানে আছে নেই, আমি তোমাকে এখানে দিলাম খুদ যোগ ঋত কি হবে? ক্ষুধার্ত। শীত যোগ ঋত শীতার্ত। এই রকম ভাবে তোমরা আরো যতগুলো বিষয় আছে তোমরা এরকম করে ফেলতে পারবা। তাহলে আর্ত থাকলে ঋত হবে। এরপরে দেখো নয়ন, এই রুলসটার ভিতরে দিলে কেন? আচ্ছা, এটা পরের রুলস। দেখো নয়ন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি, এটার আগে আমরা এখান থেকে দেখে আসি যে নয়ন, নে যোগ ওয়ান, নে যোগ ওয়ান, নয়ন।
পাবক, পৌ যোগ অপ, পাবক। বন্যার্থ, বন্যার্থ, বন্যার্থ। এই যে আর্ত আছে, আর্ত থাকলেই কি হবে? আর্ত থাকলেই ঋত হবে। এই যে আর্ত, আর্ত, এখানে শুধু তয় রেফ আছে, তুমি এই তয় রেফ না, তুমি পুরোটা মনে রাখো। আর্ত থাকলেই ঋত হবে, যেমন শীতের অত ঋত, শীতার্ত। বন্যাতে যে ঋত, সে বন্যার্ত। ক্ষুধায় যে ঋত, ক্ষুধার্ত, ক্ষুধার্ত। আচ্ছা, পিতৃ যোগ অর্থ, পিত্রর্থ। এইটা কেন হলো ভাইয়া? এটা আমরা যে এই রুলসটা পড়ছিলাম, তোর সাথে রফলা, তোর সাথে যদি রফলা থাকে তাহলে তোর সাথে রিকার হবে, তোর সাথে রফলা থাকলে তোর সাথে রিকার হবে, আর তোর সাথে রেফ থাকলে ঋত হবে, তোর সাথে রেফ থাকলে ঋত হবে। আচ্ছা, এরপরে দেখো ভাইয়া, এখানে এই নয়নটা দেখার আগে একটু ব্যাখ্যাটা দেখে আসো। সন্ধি বিচ্ছেদের কথা বলা হয়েছে। সন্ধিতে একারের সাথে অন যুক্ত করলে অয় হয়, একারের সাথে ওয়ান যুক্ত করলে ওয়াই হয়, একারের সাথে ওয়ান যুক্ত করলে ওয়াই হয়। যেমন একারের সাথে, একারের সাথে এর সাথে ওয়ান যুক্ত করলে ওয়াই হয়। যেমন এই যে নয়ন, নয়ন, নে যোগ ওয়ান, নে যোগ ওয়ান কি হয়েছে? নয়ন হয়ে গেছে। আচ্ছা, নে যোগ ওয়ান, নয়ন। এরপর আসো নিপাতনের সিদ্ধ কিছু নিয়ম বহির্ভূত স্বরসন্ধি। নিপাতনের সিদ্ধ, এগুলো মুখস্থ করে ফেলবে, এগুলোর কোনো নিয়ম নাই। এগুলো নিপাতনের সিদ্ধ মানে নিয়মের বাইরে গিয়ে হয়েছে। নর্মালি নিয়মে কি হয় দেখো, নর্মালি নিয়মে হওয়া উচিত ছিল যে কুল যোগ অটা, কুলাটা। কিন্তু এখানে হয়েছে কি, তাহলে হওয়ার কথা ছিল কিন্তু কুলাটা। আমরা কি জানি, ওই যে 1 নম্বরে 4টা রুলস পড়াইছিলাম, মনে আছে? ওয়া যোগ ওয়া সমান আ, ওয়া যোগ আ সমান আ যোগ আ হলেও আ। মানে যেভাবেই দাও তোমার কি হয়ে যাবে? আকার হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু তা হয় নাই। কুল যোগ অটাতে কি কুলাটা হয়েছে? হয়নি। কুলাটা কিন্তু হয়নি, হয়েছে কোনটা? হয়েছে কুলটা। কুলটা মানে কি জানো? এটা খুব খারাপ নোংরা একটা শব্দ। অর্থাৎ যেই মানে এটা তোমাদের জানতে হবে, হাজারো নোংরা শব্দ হোক, যেহেতু শিক্ষার বিষয়। কুলাটা অর্থ হচ্ছে যারা চামড়া বিক্রি করে, মানে যারা হচ্ছে দেহ ব্যবসা করে, ঠিক আছে, তাদেরকে হচ্ছে, বা শুধু দেহ ব্যবসা না, সরি এটা আরো ভুল হবে, যারা পরকীয়া করে, মানে তার অবৈধভাবে স্বামী থাকা অবস্থায় সে যদি কারোর সাথে সম্পর্ক করে, তাহলে সেই সম্পর্ক, অবৈধ সম্পর্কটা করা নারীকে কি বলা হয়? কুলটা নারী বলা হয়, বা কুলোটা নারী বলা হয়। আচ্ছা, তাহলে কুলোটাটা কিভাবে হয়? যে এটাকে আরো যদি ভাগি, যে যে নিজের কুল বিসর্জন দিয়েছে, তার যে বংশ কুল, সেটাকে সে বিসর্জন দিয়েছে, সেখান থেকে বের হয়ে গেছে, এই জন্য তাকে কি বলা হয়? কুলাটা বলা হয়। তাহলে এইটা কি নিপাতন সিদ্ধ? নিপাতন সিদ্ধ গুলো তোমরা একদম ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ করে ফেলবা। যেমন এই যে গো যোগ অক্ষ, হওয়ার কথা ছিল গবক্ষ। যদি নর্মাল নিয়ম অনুযায়ী হতো কি হতো? গবক্ষ। কিন্তু হয়েছে কি? গ বাক্য। তার মানে এটা নিপাতন সিদ্ধ। এটা বিশেষ নিয়মে সাধিত, মানে এটা নিয়ম মানে নাই, ঠিক আছে, এটা বিশেষ নিয়মে সাধিত। তারপরে প্রৌঢ়, হয়ে যেত এমন প্রৌঢ়, প্রৌঢ় হতো যদি নিয়ম অনুযায়ী হতো, কিন্তু হয়নি, হয়েছে প্রৌঢ়। তার মানে এটাও নিপাতনের সিদ্ধ। তাহলে নিপাতনের সিদ্ধ গুলো তোমরা নিজেরা ভালো করে মুখস্থ করে ফেলবা। বেশ কয়েকটা আছে নিপাতনের সিদ্ধ, এখানে দেওয়া আছে, তোমাদের কাছে স্লাইড দিয়ে দেওয়া হবে। যতগুলো নিপাতনের সিদ্ধ আছে, মানে এগুলো নিয়ম বহির্ভূত, এগুলো একদম মুখস্থ করে ফেলবে, এগুলোর কোনো নিয়ম নাই। মানে নর্মাল এটা কোনো নিয়মই মানে না, নিজের ইচ্ছা স্বাধীন মতো হয়। তাই এটাকে একদম তুমি মুখস্থ করে ফেলবা, যতগুলো আছে। আসো ব্যঞ্জন সন্ধিতে, আমরা ব্যঞ্জন সন্ধিতে যাব। তোমরা রেডি কিনা আমার একটু জানাও। আচ্ছা ভাইয়া, ক্লিয়ার 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 ক্লিয়ার। আচ্ছা ভাইয়া, তোমরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমার মনে হয় যে আমাকে একটু আমার গতিতে চলতে দাও, হ্যাঁ? তুমি এই যে 1 মিনিট কথা বলতে চাইছো, তুমি কথা বলিও। ক্লাসের অলরেডি 50 মিনিট চলে গেছে। আমাদের আর আমরা 1 ঘন্টা 10 মিনিটের মতো কথা বলবো, বাট আমাকে পুরো পাঠটা, সন্ধিটা শেষ করে আবার সাহিত্য দেখাতে হবে। তোমাদের যা যা কনফিউশন তৈরি হচ্ছে, একটু খাতায় লিখে রাখো। আমি শেষে তোমাদের 5 থেকে 7 মিনিট সময় দিব, হ্যাঁ? 5 থেকে 7 মিনিট সর্বনিম্ন সময় দেবো, 10 মিনিটের মতো। শুধু তোমাদের পুরো ক্লাসের যে যেখানে তোমাদের কনফিউশন তৈরি হয়েছে, সেগুলো আমি ক্লিয়ার করে দেবো। এখন একটু আমি আমার মতো করে চলি। দেখো, ব্যঞ্জন সন্ধিতে, ব্যঞ্জন সন্ধিতে যদি
তিন হয়, তিন সবসময় এক হয়ে যাবে। তিন এক হবে এবং এক সমান সমান তিন হবে। কোনগুলো আমি একটু পরেই তোমাদেরকে দেখাবো। যেমন হচ্ছে বাক যোগ, আমরা বলি না বাক যোগ অর্থ, বাগর্থ। এই যে তোমার হচ্ছে বাক যোগ যন্ত্র, বাক যন্ত্র। তো এই যে কটা গ হয়ে যাচ্ছে, তাহলে এটা কি তিনটা এক হয়ে যাচ্ছে না? আবার এক ও তিন হয় ব্যঞ্জন স্বরের ক্ষেত্রে। আর যদি ব্যঞ্জন ব্যঞ্জন হয় এবং স্বর ব্যঞ্জন হয়, এগুলো আমরা এখান থেকে তোমরা বুঝবা না, আমি ভিতরে যাই, সন্ধির নিয়মগুলো দেখে সেখান থেকে বুঝবা। এটা জাস্ট আমরা রেখে যাই, এটা আমরা পরে বুঝবো, আমরা নিয়মগুলো দেখলে বুঝবো। এই ঘরটা তো তোমরা চেনো তাই না? এই ঘরটা তোমরা খুব ভালোভাবে চেনো আশা করি। এটা তোমরা এর আগের ক্লাসে, ফার্স্ট ক্লাসে আমি দেখাইছিলাম যে ক খ গ ঘ ঙ, এইটাকে বলা হয় বর্গীয় ধ্বনি। এইদিকে পাঁচটা, এইদিকেও পাঁচটা। এটাকে বলা হয় ক বর্গ, এটা চ বর্গ, এটা ট বর্গ, এটা ত বর্গ, এটা প বর্গ। আমরা বলি শর্ট যোগ অনন কি হয়? সরানন। এই যে শর্ট, শর্ট যোগ অনন, আমরা বলি শর্ট, ট বলি, কিন্তু এদিকে কি করে দেই? সরানন লিখি। যখন আমি শব্দটা লিখি ভাঙলে হয়ে যায় শর্ট, শর্ট যোগ অনন। কিন্তু যখন আমরা একত্রিত করে ফেলি, মিলন করি, হয়ে যায় কি? সরানন। আমরা বলি বাঘ, কিন্তু হয়ে যায় কি? বাঘ। হ্যাঁ। একইভাবে আমরা একটুখানি সামনের দিকে যাই। এই যে এইবার তোমরা বুঝবা। দেখো, তিন সমান সমান এক, এই সন্ধিটা কি হয়? তিন কোন তিন? এই তিন। এই তিন নাম্বার ঘরে যা কিছু থাকবে, তিন নাম্বার ঘরের যা কিছু থাকবে, সন্ধি ভাঙলে এটা এক নাম্বার ঘরে চলে আসবে। রুলস থেকে উদাহরণ দিয়ে বুঝালে বুঝবা। যেমন বাক যোগ আড়ম্বর, বাক যোগ আড়ম্বর, এই দেখো এখানে আসছে এক নাম্বার ঘর। এক নাম্বার ঘর কোনটা? ক। তাহলে তিন নাম্বার কি হবে? ক খ গ। তাহলে সন্ধি মিলন করে ফেললে এটা তিন নাম্বার ঘরের গ হয়ে যাবে। সুপ যোগ অন্ত, প ফ ব ভ ম, প ফ ব। এই যে ব হলো তিন নাম্বার, বটা তিন নাম্বার না? প ফ ব। এই যে সুপ, সুবন্ত, প ফ ব, এই তিন নাম্বার ঘর হয়ে গেছে, কারণ এক নাম্বার ছিল। তাহলে এক নাম্বারটা তিন হয়ে গেছে। আমি বললাম বাগদান, বাঘ যোগ দান, বাগদান, বাঘ যোগ দান, মানে কথা দেওয়া। বলে না তাদের বাগদান হয়ে গেছে, মানে তারা একজন আরেকজনকে কথা দিয়েছে, আনুষ্ঠানিক ভাবে রেজিস্ট্রেশন দিতে হয়, এটা কি হয়ে যায়? বাগদান হয়ে যায়। এই যে কটা কি হয়ে গেছে? এক নাম্বার ছিল তিন নাম্বার হয়ে গেছে, গ হয়ে গেছে। এই যে এটা আমি তোমাদের পড়াচ্ছিলাম শটানন, শট যোগ আনন, এই যে সরানন হয়ে গেছে। এক ছিল, তিন হয়ে গেছে। আবার ত যোগ ভব, ত থ দ ধ। তাহলে যে ত থ দ ছিল কোনটা? ত। হয়ে গেছে কোনটা? দ। তাহলে তিন নাম্বার হয়ে গেছে। এক থাকলে তিন হবে, তিন থাকলে এক হবে। এই যে তৎ যোগ অবধি, তদবধি। মৃৎ যোগ অঙ্গ, মৃদঙ্গ, মৃৎ যোগ অঙ্গ মৃদঙ্গ, এই যে ত, এটা তিন নাম্বার ছিল না? ত থ দ, এক নাম্বার ছিল, তিন নাম্বার হয়ে গেছে। তারপরে সদানন্দ, সৎ যোগ আনন্দ, সদানন্দ। বাঘ যোগ আড়ম্বর, বাগাড়ম্বর। এইটা বুঝছো কিনা? এক নাম্বারটা বুঝছো কিনা বলো? জাস্ট সি লেখো, আমি দুই নম্বরে যাব। জাস্ট তোমরা সি লেখো, সি লিখলে আমি দুই নম্বরে যাব। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, আসো ভাইয়া। তবে অনেক শব্দ এক সমান সমান তিন, অর্থাৎ হ্যাঁ, এই যে বিপদ সীমা, বিপদ সংকুল, এটা হচ্ছে বিপদ। এটা কি ছিল? বিপদ ছিল হচ্ছে তিন নাম্বার, না ছিল হচ্ছে এক নাম্বার, হয়ে গেছে তিন নাম্বার। বিপদ সংকুল। আবার এই যে বুধ পিপাসা হৃদস্পন্দন, বুধ, ত থ দ ধ, বুধ পিপাসা। তবে অনেক শব্দে এক থাকলে এক সমান সমান তিন আহ নিয়মে, অর্থাৎ বর্গীয় প্রথম বর্ণ থাকলে সন্ধি বিচ্ছেদে তৃতীয় বর্ণ আসে। এখানে আমরা মূলত শিখতেছিলাম তিন নাম্বার থাকলে এক নাম্বার হয়ে যায়, তাই না? তো সবসময় শুধু তিন থাকলেই এক হয় না, কখনো কখনো এক থাকলেও তিন হয়ে যায়। যেমন বিপদ যোগ সীমা, বিপদ, এটা ছিল দ, এক নাম্বার ছিল তাই না? না, বিপদ, ত, এক নাম্বার ছিল, হয়ে গেছে কি? দ হয়ে গেছে, বিপদ। বিপদ যোগ সীমা, বিপদ সীমা।
ওই সেম, জাস্ট এইটুকু মনে রাখো, এক থাকলে তিন হবে, তিন থাকলে এক হবে, এক থাকলে তিন হবে, তিন থাকলে এক হবে। এরপর আসো, অনুস্বার অথবা 5 নাম্বার থাকলে ম হবে। যেমন সংবাদ, সংবাদ। তোমার কি বলো? সমযোগ বাদ, সংবাদ। কি ছিল? অনুস্বার ছিল, সংবাদ। অনুস্বার থাকে না সংবাদে? সংশয়, অনুস্বার আছে, সং, কি হয়ে গেছে? ম হয়ে গেছে। তাহলে শুধু কিন্তু অনুস্বারই না, অনুস্বার অথবা 5 নাম্বার থাকলে, 5 নাম্বার মানে কি, মানে নাসিক্য ধ্বনি, যে কোনো প্রকার নাসিক্য ধ্বনি আসুক, নাসিক্য ধ্বনি থাকলে সেই নাসিক্য ধ্বনিটা উঠে সেখানে তুমি ম বসায় দিবা। যে যে কোনো প্রকার নাসিক্য ধ্বনি আসুক, নাসিক্য ধ্বনিটাকে উঠিয়ে দিয়ে সেখানে ম বসিয়ে দিবা, তাই কি হয়ে যাবে? সন্ধি হয়ে যাবে। যেমন সংশয়, সমযোগ শয়, সংশয়। সমযোগ নিহিত, সন্নিহিত। কিম যোগ বা, কিংবা। কিম যোগ নর, কিন্নর। কিম যোগ নর, কিন্নর। এরপরে দেখো ভাইয়া, 5 অথবা 5 থাকুক, 5, 5 আসলে কি হবে? 1, 5 হবে। যেমন, আচ্ছা 2 নাম্বারটা ক্লিয়ার কিনা বলো? 2 নাম্বারটা ক্লিয়ার হলে আমি 3 নাম্বারে যাব। আচ্ছা তোমরা না 3 নাম্বারটা একটু উঠাও, আমি একটু পানি খেয়ে নিচ্ছি, আমাকে 30 সেকেন্ড সময় দাও, সমস্যা হচ্ছে একটু গলায়। তোমরা 3 নাম্বারটা উঠাও, আমি একটু পানি খেয়ে নিই। ওকে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে, তোমরা সবগুলো লিখেছো। এরপরে নেক্সটে আসো। স্যার উচ্চারণের পিডিএফ দেননি কেন? এই দেওয়া হবে, যা পাওনি তা পেয়ে যাবা, যদি কিছু না পাওয়া থাকে সেটা পেয়ে যাবা। আসো, সন্ধিবদ্ধ শব্দে ভিন্ন বর্গের দুটি নাসিক্য বর্ণ, ভিন্ন বর্গের দুটি নাসিক্য বর্ণ যদি যুক্ত বর্ণ আকারে থাকে, তবে প্রথম নাসিক্য বর্ণটি তার বর্গীয় প্রথম বর্ণ দ্বারা পরিবর্তিত হবে। কথাটা বোঝার চেষ্টা করো। সন্ধিবদ্ধ শব্দে ভিন্ন বর্গের, ভিন্ন বর্গ মানে কি? ভিন্ন বর্গ হলো এই যে এটা দিয়ে বোঝানো, তো বর্গ দেখায়। ধরো এই যে এটা হচ্ছে ভিন্ন বর্গ, এটা একটা বর্গ, এটা একটা বর্গ, এটা একটা, এটা একটা, এটা একটা, টোটাল 5টা বর্গ আছে এখানে। এখন সন্ধিবদ্ধ শব্দে দুটো ভিন্ন ভিন্ন বর্গ থেকে চলে আসছে, ধরো এই উমো আসছে এবং ম আসছে, দুটো ভিন্ন বর্গের শব্দ 5 নাম্বার চলে আসছে, তখন কি হবে? যেমন এই যে মৃন্ময়, মৃন্ময়, তাহলে ভিন্ন বর্গের দুটো চলে আসছে, একটা ন, একটা ম। নও কিন্তু একটা সন্ধিবদ্ধ শব্দ, আমি এই 5টা একটুখানি লিখি, হ্যাঁ। ক খ গ ঘ ও, চ ছ জ ঝ ইয়, ক খ ড ঢ, মূর্ধন্য ন, ত থ দ ধ, দন্ত ন, প ফ ব ভ, ম। তাহলে এই প্রত্যেকটা কিন্তু ভিন্ন ভিন্ন বর্গের শব্দ, ধ্বনি, ভিন্ন ভিন্ন বর্গের নাসিক্য ধ্বনি, বা 5 নাম্বার, এটাকে বলা হয় 5 নাম্বার। তো যদি কোন শব্দে দুটো 5 নাম্বার একসাথে চলে আসে, ভিন্ন ভিন্ন দুটো 5 নাম্বার, ধরো এই 5 নাম্বার আসছে এবং এই 5 নাম্বার আসছে, দুটো একসাথে আসছে, যেমন এখানে আসছে কি যে বাংময়, তাহলে কি হবে? যদি ভিন্ন ভিন্ন দুটো 5 নাম্বার চলে আসে, তাহলে প্রথম নাসিক্য বর্ণটি, প্রথম যে নাসিক্য বর্ণ ও, এটা কি হবে? তার বর্গের প্রথমটা দ্বারা পরিবর্তন হবে। তাহলে এইটার বর্গের প্রথমে কি আছে? ক আছে, তাই না? ক, খ, গ, ঘ। তাহলে এই প্রথমটা অনুযায়ী হবে, প্রথমটার কাছে চলে যাবে, এইটা পরিবর্তিত হয়ে প্রথমটা হবে, তাহলে ও কি হয়ে যাবে? ক হয়ে যাবে, ও ক হয়ে যাবে। যেমন বাঘ, পরেরটা কিন্তু সেম ঠিকই আছে, বাঘ যোগ ময়। এরপরে দেখো জগৎ মোহন, জগৎ মোহন, এখানে কি ছিল? জগৎ মোহন।
এই জগন্মোহনটার ভিতরে তুমি দেখো ত থ দ ধ দন্ত ন, এখানে এই যে ন এবং ম আছে, ন এবং ম আছে, দুটো 5 নাম্বার একসাথে চলে আসছে। ন এবং ম দুটোই 5 নাম্বার, দুটো 5 নাম্বার বা দুটো নাসিক্য ধ্বনি একসাথে চলে আসছে। তো দুটো নাসিক্য ধ্বনি একসাথে চলে আসলে প্রথমে যেটা আছে এই প্রথমটার বর্গের প্রথমটা চলে আসবে। তাহলে এই যে ন, নর প্রথম কোনটা? ত থ দ ধ ন, ত থ দ ধ ন, তার মানে ত আসবে, তাই না? এই যে জগৎ যোগ মোহন, জগন্মোহন। এরপরে দেখো উন্মেষ, উন্মেষে কি আছে ভাইয়া? ন এবং ম একসাথে আছে, নয় ম একসাথে আছে না, উন্মেষ। আচ্ছা, তাহলে এখানে প্রথম কোনটা? প্রথমটা হলো ন, আর এইটার বর্গের প্রথমটা চলে আসবে। তাহলে বর্গের প্রথমটা কি আছে? ত থ দ ধ দন্ত ন, তাহলে উত যোগ মেষ, উন্মেষ। এটা আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে। নেক্সটে আসো দ্বিত্ব বর্ণ। ত অথবা দর সাথে, ত অথবা দর সাথে যদি দ্বিত্ব বর্ণ হয়, তর এবং দর সাথে যদি কি হয়, জ, ঝ, চ, ছ, ড, ঢ, ন, ল, এগুলো থাকলে কি হবে? দ্বিত্ব বর্ণ হবে। ব্যঞ্জন সন্ধিতে এই নিয়মটি প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধির সমীভাবন তথা এই নিয়মে হয়। যেমন তুমি দেখো এখানে আবার আমি রুলসটা একটু এক দুইবার পড়ি, হ্যাঁ আমি দুই তিনবার পড়বো, তুমি মনোযোগ দিয়ে শুধু শুনবা। আবার দেখো নিয়মটা, কারণ ডিরেক্ট উদাহরণে না যায়। কথাটা কি বলছে? দ্বিত্ব বর্ণ সমান, দ্বিত্ব বর্ণ সমান তয় দর সাথে দ্বিত্ব বর্ণ হবে। দ্বিত্ব বর্ণ হবে কিসের সাথে? দ্বিত্ব বর্ণ সমান তয় দ প্লাস দ্বিত্ব বর্ণ, দ্বিত্ব বর্ণ সমান তয় দ প্লাস ত অথবা দ প্লাস দ্বিত্ব বর্ণ হবে। দ্বিত্ব বর্ণ সমান ত অথবা দর সাথে দ্বিত্ব বর্ণ হবে। যেমন জাস্ট এইটুকু বোঝো, এইটুকুরই ব্যাখ্যা হচ্ছে এইটুকু, হ্যাঁ এইটুকু ব্যাখ্যা, এইটুকু জাস্ট প্রথমটুকু দেখো। যেমন শরৎচন্দ্র, এখানে কি হয়েছে? শরৎচন্দ্র হয়েছে, তাই না? শরৎচন্দ্র, শরৎচন্দ্র, এখানে চ দ্বিত্ব হয়েছে। দ্বিত্ব মানে কি? দুইবার হয়েছে। তাহলে যদি কখনো দ্বিত্ব বর্ণ হয়, মানে কোনো একটা বর্ণ দুইবার আসে, তাহলে কি করতে হবে? ত অথবা দর যে কোনো একটা বসায় দিতে হবে অর্থ অনুসারে। এখানে আমরা তয় দিলাম, এবং এই দ্বিত্ব বর্ণের যে অংশটা আছে তার একটা বর্ণের পরে আসবে। যেমন শরৎচন্দ্র ছিল, শরৎ যোগ চন্দ্র। আবার বোঝো, তুমি যদি একটা উদাহরণ বোঝো তাহলে তুমি সবগুলো উদাহরণই বুঝবা। আমি আবারও বলতেছি, দেখো দ্বিত্ব বর্ণ, দ্বিত্ব বর্ণ হলে কি করতে হবে? দ্বিত্ব বর্ণ হবে কখন? যদি দ্বিত্ব বর্ণ আসে তাহলে সেটাকে আমরা কিভাবে ভাঙবো? প্রথমে ত অথবা দর যে কোনো একটা বসাবো, ত দয়ের যে কোনো একটা বসাবো, ত অথবা দ বসালাম। এরপরে এই দ্বিতীয় বর্ণ যেটা ছিল তার একটা বর্ণ বসায় দিব। যেমন শরৎ চন্দ্র, সেটা কি হয়ে যাবে? শরৎ যোগ চন্দ্র, ত দয়ের যে কোনো একটা দিলাম। এরপরে দেখো বিপদ ছায়া, বিপদ ছায়া কি হবে? ত দয়ের যে কোনো একটা দিলাম, বিপদ দ দিলাম, এবং এই যে এই দুটো ছিল তার পরেরটা দিয়ে দিলাম, কারণ প্রথমটা তো চলে গেল, দ চলে এসে বিপদ যোগ ছায়া। একইভাবে উচ্ছল, তাহলে কি হবে? উৎ যোগ ছল, উৎ যোগ ছল। কুৎ ঝটিকা কি হবে? কুৎ যোগ ঝটিকা, কুৎ যোগ ঝটিকা। তাহলে আমরা যেটা পড়লাম নিয়মটা, যদি দ্বিত্ববর্ণ হয় তাহলে শুরুতে ত অথবা দ বসিয়ে দিব, এবং পরে ওই দ্বিত্ববর্ণের যেটা ছিল পরে সেটাই বসিয়ে দিব। যেমন কুৎ ঝটিকাতে এই প্রথমে যেটা ছিল সেটাকে আমরা উঠিয়ে দিলাম, সেটার মধ্যে একটা ত বসিয়ে দিলাম, কুৎ, এবং ঝটিকায় বসিয়ে দিলাম। উচ্ছলেও সেম, আমরা ত দ এর যে কোনো একটা দিলাম, কি দিলাম? ত দিলাম, উৎ, পরে ছল বসিয়ে দিলাম। তাহলে 4 নাম্বারটা আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। এটা অনেক কনফিউজিং, তোমরা বললে আমি আরো দুইবার বুঝিয়ে দেবো। তোমরা বুঝছো কিনা বলো? তোমরা একটু সি লেখো। হুম, ওকে, কথা বলছে বুঝছি। আচ্ছা, কেউ মনে হয় বলছে আরেকবার। ওকে, আয়শা এবং নাহিদুল, আমি আবারও বুঝাচ্ছি, হ্যাঁ এইটা একটু কঠিন, বাট এটা তুমি বুঝলে না, হাজার হাজার উদাহরণ নিজে নিজে ক্লিয়ার করে ফেলতে পারবা। বিষয়টা ছিল যে দ্বিত্ব বর্ণ, ভাইয়া দ্বিত্ব বর্ণ মানে কি? দ্বিত্ব বর্ণ মানে হচ্ছে ওই যে একসাথে দুইটা চলে আসে। যেমন আমরা এখানে কি পেলাম? শরৎচন্দ্র, এই যে দুইটা চ একসাথে আসলো, এটাই দ্বিত্ব হলো, হ্যাঁ। তারপরে উচ্ছল,
ছয় ছয় একসাথে আসলো, এটাই দ্বিত্ব। কুৎ ঝটিকা, এই যে কুৎ ঝটিকা, এই যে যুক্ত ব্যঞ্জন হলো, এটাই দ্বিত্ব। বিপদ ছায়া, এই যে বিপদ ছায়া, এটাই দ্বিত্ব। এই দ্বিত্ব হলে এইটাকে আমরা সন্ধিতে ভাঙবো কিভাবে? সন্ধিতে ভাঙার নিয়ম হলো, দ্বিত্ব বর্ণ হলে প্রথমে প্রথমে ত অথবা দ বসিয়ে দিব। প্রত্যেকটার প্রথমে ত অথবা দ বসিয়ে দেয়। দেখো, এই যে শরৎচন্দ্রতে প্রথমে কি দিলাম? শরৎ। প্রথমে একটা ত বসিয়ে দিলাম। বিপদ ছায়াতে প্রথমে একটা দ বসিয়ে দিলাম, বিপদ। উচ্ছলেও সেম, উদ। তারপরে কুত ঝটিকাতেও কুত। এই যে প্রথমে একটা ত অথবা দ বসিয়ে দিতে হবে। এবং পরে এখানে এই যুক্ত ব্যঞ্জনের পরে যা ছিল তাই হুবহু বসায় দিলাম। এই যে এখানে চন্দ্র, চ ছিল, চন্দ্র দিলাম। ছায়াতে আহ ছ ছিল, ছ দিয়ে দিলাম। এখানে ঝ ছিল, ঝ দিয়ে দিলাম। ছ ছিল, ছ দিয়ে দিলাম। উচ্ছলে ছ হলো, উজ্ঝটিকাতে ঝ হলো, বিপদ ছায়াতে ছ হলো, এবং শরৎচন্দ্রতে চ হলো। আর প্রথমটা কি করলাম? প্রথমটা ত অথবা দ বসিয়ে দিলাম। এখন ক্লিয়ার হয়েছে? বলো দেখি ভাইয়া। আয়শা, এখন বুঝেছো? আয়শা এবং নাহিদুল। হুম, ঠিক আছে। আসো, অর্থবোধক শব্দ অথবা উপসর্গের সাথে যদি ছ দাও, অর্থবোধক শব্দ অথবা উপসর্গের সাথে ছ যুক্ত করলেই চয় ছ হয়ে যাবে। অর্থবোধক শব্দ অথবা যে কোনো উপসর্গের সাথে যদি তুমি ছ যুক্ত করো, তাহলে কি হয়ে যাবে? চয় ছ হয়ে যাবে। যেমন কথা যোগ ছলে কি হয়ে যাবে? কথার ছলে। তাহলে অর্থবোধক শব্দ অথবা উপসর্গের সাথে যদি ছ যুক্ত করে দাও, কি হয়ে যাবে? চয় ছ হয়ে যাবে। যেমন কথা যোগ ছলে, কথার ছলে। আ যোগ ছাদন, আচ্ছাদন। মুখ যোগ ছবি, মুখচ্ছবি। বি যোগ ছেদ, বিচ্ছেদ। এটা কিন্তু খুব সহজ ছিল। এই রুলসটা অনেক সহজ ছিল। অর্থবোধক শব্দের সাথে উপসর্গ, অর্থবোধক শব্দ অথবা উপসর্গের সাথে ছ যুক্ত করলেই ছয় ছ হয়ে যায়। যেমন আ যোগ ছাদন, আচ্ছাদন। মুখ যোগ ছবি, মুখচ্ছবি। নেক্সট আসো। আচ্ছা, এইখানে দেখো আহ কিছু কিছু ভিন্নতা। ভিন্নগুলো হলো, সকল দ্বিত্বতেই হবে না। আমরা কি পড়েছিলাম? যে কোনো দ্বিত্ব আসলে প্রথমে একটি ত অথবা দ বসিয়ে দিব, পরে সেই দ্বিত্বর দ্বিতীয়টা বসিয়ে দিলে হবে। এই নিয়ম অনুযায়ী আমরা চারটা করছিলাম, 4 নাম্বারটা। কিন্তু এখানে ভিন্ন গুলো চলে আসছে। যেমন স্বরনিহিততে কি হবে? সম যোগ নিহিত। কিন্নরে কি হবে? কিন যোগ নর। সন্ন্যাসী কি হবে? সম যোগ নাশ। সম্মানে সম যোগ মান। এই নিয়মে হয়। হুম, এগুলো এই এই 4 নাম্বারের নিয়মে হবে না, এগুলো এই নিয়ম অনুযায়ী হবে। এই যে প্রথমটা ম আসবে, প্রথমটা ম হয়ে যাবে এবং পরেরটা ন থাকবে। এই সবগুলোতে দেখো সেম, প্রথমটা ম হয়ে যাচ্ছে। যেমন সন্নিহিততে সমযোগ নিহিত, কিন্নরে কিম যোগ নর। তাহলে যদি নয় ন হয়, দ্বিতীয়টা কি হয়? দুটো ন হয়। দুটো ন হলে প্রথমটা ম বানিয়ে দিতে হবে, প্রথমটা ম বানিয়ে দিতে হবে। যেমন সমযোগ নিহিত, সন্নিহিত। কিম যোগ নর, কিন্নর। সমযোগ নাশ, সন্ন্যাস। সমযোগ মান, সম্মান। এই নিয়ম অনুযায়ী। 6 নাম্বারটা দেখো, ত অথবা দর সাথে যদি জ হয়, তাহলে জ ফলা হয়ে যায়। ত অথবা জর সাথে, ত অথবা দর সাথে জ হলে জ ফলা হয়ে যায়। যেমন উদ যোগ যত, উদ্যত। উদ যোগ যোগ, উদ্যোগ। উদ যোগ যোগ, উদ্যোগ। উদ যোগ যোগ, উদ্যোগ। এরপরে দেখো, ত অথবা দর সাথে যদি হ হয়, তাহলে ধ হয়ে যায়। ত অথবা দর সাথে যদি হ হয়, তাহলে কি হয়ে যায়? ধ হয়ে যায়। ত অথবা দর সাথে হ হলে হ হয়ে যায়। যেমন পদ যোগ হতি, পদ্ধতি। উদ যোগ হরণ, উদ্ধরণ। উদ যোগ হরণ, উদ্ধরণ। উদ যোগ ঋত, উদ্ধৃত। উদ যোগ ঋত, উদ্ধৃত। এরপরে দেখো, মূর্ধন্য স্বর সাথে ত হলে কি হয়? শয় ট হয়। মূর্ধন্য স্বরের সাথে ত হলে কি হয়? শয় ট হয়ে যায়। অথবা মূর্ধন্য স্বর সাথে যদি থ হয়, শয় ঠ হয়ে যায়। এই দুটো একটুখানি খেয়াল করো।
মূর্ধন্য স্বর সাথে ত হলে শয় ট হয়ে যায়। মূর্ধন্য স্বর সাথে থ হলে শয় ঠ হয়ে যায়। আমরা উদাহরণ দিয়ে এক্ষুনি বুঝবো তোমাদের। তারপরে ঋষের সাথে ত হলে কি হয়? হৃষ্ট হয়ে যায়। আর চয় জর সাথে ন হলে ইয় হয়। চ অথবা জর সাথে ন হলে কি হয়ে যায়? ইয়ে হয়ে যায়। যেমন যজ্ঞ, যজ্ঞতে কি হয়? যজ যোগ ন, যজ্ঞ। আমরা পরে এরা উদাহরণ সহ দেখবো। এরপরে আসো ভাইয়া, নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি সন্ধি। মানে এগুলো নিপাতনের সিদ্ধ হয়েছে, এগুলো কোনো নিয়ম ছাড়া হয়েছে। ওই যে আমি বললাম না, যেগুলো নিয়ম মানে না সেগুলোকে নিপাতনের সিদ্ধ বলা হয়। যেমন আ যোগ চর্য কি হয়ে গেছে? আশ্চর্য। আ যোগ চর্য আশ্চর্য। তৎ যোগ কর তস্কর, এগুলো কোনো নিয়ম ছাড়া হয়েছে। হ্যাঁ, হরি যোগ চন্দ্র হরিশ্চন্দ্র। এক যোগ দশ একাদশ। গো যোগ পথ গোষ্পদ। গো যোগ পথ গোষ্পদ। এরপরে আসো আমরা বিসর্গ সন্ধিতে যাবো। নিপাতন সিদ্ধ এই কয়টা তোমরা মুখস্থ করে ফেলো। হ্যাঁ, যে গো যোগ পদ গোষ্পদ, এক যোগ দশ একাদশ। তারপরে তোমার আ যোগ চর্য আশ্চর্য। পদ যোগ কর তস্কর। হরি যোগ চন্দ্র হরিশ্চন্দ্র। আসো আমরা বিসর্গ সন্ধিতে যাব। বিসর্গ সন্ধি দুই প্রকার, সবাই খাতায় যাও। বিসর্গ সন্ধি কত প্রকার? বিসর্গ সন্ধি দুই প্রকার। একটা হচ্ছে রজাত, একটা হচ্ছে স্বজাত। আচ্ছা, রজাত কোনগুলো? রজাতের গুলো যেখানে হচ্ছে র আসবে বা রেফ আসবে। যেমন দেখো, দু যোগ নীতি দুর্নীতি, এটা হচ্ছে রজাত। তাহলে রজাত বিসর্গ হলো বিসর্গর পরিবর্তিতে র হবে। বিসর্গের পরিবর্তে যদি র হয় তাহলে সেটাকে রজাত বলা হয়। বিসর্গের পরিবর্তে যদি স হয় তাহলে তাকে স্বজাত বলা হয়। তাহলে বিসর্গ চলে গেলে বিসর্গের পরিবর্তে দুটো জিনিস আসে, হয় র আসে না হয় স আসে। র আসে কখন? মানে র আসলে কেমন হয়? এই যে দু যোগ নীতি দুর্নীতি, নি যোগ আকার নিরাকার, দু যোগ অপনেয় দুরপনেয়, অহ যোগ অহ অহ রহ। তাহলে বিসর্গ উঠে যায়, বিসর্গ উঠে যায় র হয়ে যায়, অথবা বিসর্গ উঠে যে স হয়ে যায়। তাহলে বিসর্গ সন্ধি কিরকম নিয়ম? বিসর্গকে উঠিয়ে দিলে হয় র হবে না হয় স হবে। র হলে সেটা রজাত, স হলে স্বজাত। স্বজাত বিসর্গতে কি হবে? বিসর্গর পর সন্ধিতে দন্ত স হবে। যেমন দু যোগ চিন্তা দুশ্চিন্তা, নি যোগ পাপ নিষ্পাপ। এখানে কিন্তু মূর্ধন্য স হয়েছে, মানে সব জায়গায় দন্ত স হবে না, স হবে। ধনু যোগ টঙ্কার ধনুষ্টঙ্কার। দু যোগ তর কি হয়ে গেছে? দুস্তর হয়ে গেছে। বিসর্গ সন্ধি দুই ভাবে হয়। বিসর্গ সন্ধি কয় ভাবে হয়? দুই ভাবে হয়। একটা হলো বিসর্গ প্লাস স্বর হয়, আর একটা হলো বিসর্গ প্লাস ব্যঞ্জন হয়। বিসর্গ প্লাস স্বর কেমন হয়? মনোযোগ অভিলাষ মনোভিলাস মনোভিলাস। পত যোগ এপ অতএব। পুনযোগ উক্ত পুনরুক্ত। আর একটা হচ্ছে বিসর্গের সাথে ব্যঞ্জনেও হয়। যেমন আবিযোগ কার আবিষ্কার, মনোযোগ বেদনা মনোবেদনা, দুযোগ থ দুযোগ থ দুস্থ, ভাযোগ কর ভাস্কর। এখন দেখো, শব্দের মধ্যে যদি রেফ থাকে র থাকে, মানে বিসর্গ থাকে, র থাকে রেফ থাকে, তালব্য স থাকে, দন্ত স থাকে, মূর্ধন্য স থাকে, অথবা ওকার থাকে, এগুলোর যে কোনো একটা থাকলে সন্ধিতে বিসর্গ হয়। তাহলে শব্দের মধ্যে যদি কি কি থাকে ভাইয়া? র থাকে, রেফ থাকে, মূর্ধন্য স থাকে, দন্ত স থাকে, তালব্য স থাকে, ওকার থাকে, তাহলে সন্ধিতে বিসর্গ হবে। এক্ষেত্রে অবশ্যই অর্থবোধক শব্দ এবং দিকটি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এটা অর্থবোধক শব্দ হতে হবে, স্বাভাবিকভাবে ভাঙা যাবে না, সব শব্দ ভাঙা যাবে না। তাহলে এখানে কি বলেছিল? ওকার থাকলে, যেমন দেখো মনোভিলাস, এখানে ওকার আছে তাই না ভাইয়া? এই যে কি বলছে? ওকার থাকলে, যে ওকার যেহেতু আছে, এই ওকারটাকে বাদ দিয়ে সেখানে আমি হর্ষ দিয়ে দিছি, না বিসর্গ দিয়েছি। তাহলে ওকারটা বাদ দিয়ে বিসর্গ দিয়েছি, হয়ে গেছে। তারপরে তোমার এখানে আরো কি কি বলছে? ওকার থাকলে, র থাকলে, তালব্য স, মূর্ধন্য স, এই যে
আবিষ্কার মূর্ধন্য স আছে, আবিষ্কার। তাহলে আবি দিয়ে মূর্ধন্য সটা উঠাই দিলাম, মূর্ধন্য স্বর জায়গায় আমি একটা বিসর্গ দিয়ে দিলাম। এই যে ওকার আছে মনোবেদনা, ওকার বাদ দিয়ে সেখানে একটা বিসর্গ দিয়ে দিলাম। এরপরে দেখো যুক্ত সন্ধিবদ্ধ শব্দ, যেমন মনোকষ্ট, মনোকষ্ট। এখানে আমরা এটা ছিলেও কি বিসর্গ, সন্ধি করলেও বিসর্গ হয়েছে। এই যে আগের পেজে বলেছিলাম বিসর্গ থাকলেও বিসর্গ সন্ধি হবে, যদি বিসর্গও থাকে র থাকে যা কিছুই থাকুক, তাহলে এটা হলো যুক্ত সন্ধিবদ্ধ শব্দ। ছিলও বিসর্গ, হয়েছেও বিসর্গ। যেমন মনোকষ্ট ভাঙলেও এই মনোকষ্ট, দুঃসাহস এটা ভাঙলে সেম থাকবে, দু যোগ সাহস। শির যোগ পীড়া, শির পীড়া। অত যোগ পর, অতঃপর। আচ্ছা, তাহলে এখানে বিসর্গযুক্ত সন্ধিবদ্ধ শব্দ। র বা রেফ দিয়ে গঠিত সন্ধিবদ্ধ শব্দ দেখো, র বা রেফ দিয়ে। আচ্ছা, তোমরা কি বুঝতেছো? এই 14তে বলছিলাম, মানে আমরা বিসর্গ সন্ধি মাত্র শুরু করলাম, এতক্ষণ আমরা ব্যাকগ্রাউন্ড বললাম। তাহলে প্রথম নাম্বারটা কি? বিসর্গযুক্ত সন্ধিবদ্ধ শব্দ, বিসর্গ থাকলে সন্ধি ভাঙলেও বিসর্গ হুবহু সেম থেকে যাবে। তাহলে সন্ধি এটা মিলন করার পরেও যেমন থাকবে, মিলন করার আগেও সেম থাকবে। এটা মিলনের আগেও ছিল কি মনোকষ্ট, মনোযোগ কষ্ট, এটাকে যখন মিলন করে দিলাম তখনও ওই সেম থাকবে। অতঃপরও সেম, অত, এই যে অত বিসর্গ আছে এটা মিলন হওয়ার পরেও সেম থাকবে। শিল্পীরাও সেম। এরপরে হচ্ছে র বা রেফ দিয়ে ঘটিত সন্ধিবদ্ধ শব্দ, যেমন দুর্নীতি। এই যে রেফটা উঠাই দিলাম, উঠাই দিয়ে সেখানে কি করে দেব, বিসর্গ বসায় দেব। অহযোগ নিশ, অহর্নিশ, বিসর্গ উঠিয়ে সেখানে রেফ বসায় দিব। অহরহ, বিসর্গ উঠিয়ে দিয়ে সেখানে কি দিয়ে দিলাম, র দিয়ে দিলাম। নিরাকার, বিসর্গ উঠিয়ে দিয়ে সেখানে র বসিয়ে দিলাম। তাহলে র বা রেফ দিয়ে গঠিত সন্ধিবদ্ধ শব্দ। এখানেও সেম, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, যেই যাই থাকুক না কেন। যেমন বনস্পতি, দন্ত স ছিল বনজপতি। মনোকামনা, মনস্কামনা। ওকার দিয়ে ঘটিত সন্ধিযুক্ত শব্দ। তবে এক্ষেত্রে অর্থের দিকটি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যেমন মনোযোগ বেদনা, তাহলে কি দিল, এই যে মনো ছিল কি ওকার, বানিয়ে দিলাম বিসর্গ। ততোধিক ছিল কি বিসর্গ, করে দিলাম ওকার। তিরোধান ছিল কি বিসর্গ, করে দিলাম ওকার। মনোমোহন ছিল কি বিসর্গ, করে দিলাম ওকার। আবার এখানে ছিল কি ওকার, করে দিলাম বিসর্গ, ওকার বিসর্গ হয়ে গেল। ওকার বিসর্গ, ওকার বিসর্গ। তাহলে ওকার দিয়ে ঘটিত সন্ধিযুক্ত শব্দগুলো ওকার উঠিয়ে দিয়ে সেখানে বিসর্গ বসিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা, আহ এরপরে আমরা এই বিষয়গুলো আমরা আগেই আলোচনা করেছি। হুম। আচ্ছা, তারপরে তোমরা একটু দেখো, বিসর্গের সাথে যদি চ বর্গীয় ধ্বনি হয়, মানে কোথায় দন্ত স, কোথায় মূর্ধন্য স, কোথায় তালব্য স, এইটা নিয়ে আমাদের একটু প্রবলেম হয়। কোথায় দন্ত স, কোথায় মূর্ধন্য স, কোথায় তালব্য স। তাহলে এই বিসর্গের সাথে যদি চ বর্গীয় বর্ণ থাকে তাহলে হবে কি তালব্য স, কারণ সেটা একটা তালব্য ধ্বনি। চ, ছ, জ, ঝ, ইয়, এগুলো তালব্য স, সব তালব্য ধ্বনি না, এই জন্য তালব্য ধ্বনি হবে। যদি ট বর্গীয় বর্ণ হয় তাহলে এটা হচ্ছে মূর্ধন্য বর্ণ, তাই না? ট, ঠ, ড, ঢ মূর্ধন্য ন, তাহলে হবে কি মূর্ধন্য স হবে, মূর্ধন্য ধ্বনি। তাহলে বিসর্গের সাথে যদি ট বর্গীয় থাকে মূর্ধন্য স হবে। আর বিসর্গের সাথে যদি দন্ত ধ্বনি থাকে, দন্ত ধ্বনি কোনগুলো, ত, থ, দ, ধ, দন্ত ন এবং দন্ত স, এগুলোকে বলা হয় দন্ত ধ্বনি। তাহলে বিসর্গের সাথে কোন ধ্বনি আসবে, কোন বর্গ থেকে আসতেছে, সেই স্বটা হবে। যদি তালব্য বর্গ থেকে আসে, চ বর্গ, চ বর্গকে তালব্য ধ্বনি বলা হয় না, চ, ছ, জ, ঝ, ঞ, এগুলো যেহেতু তালব্য ধ্বনি, তাই এই তালব্য ধ্বনির কোনো একটা যদি বিসর্গের সাথে আসে তাহলে সেখানে তালব্য স হবে। এগুলো যেহেতু মূর্ধন্য ধ্বনি, ট, ঠ, ড, ঢ মূর্ধন্য ন, এই পাঁচটাকে মূর্ধন্য ধ্বনি বলা হয়। তাই বিসর্গের সাথে এই মূর্ধন্য ধ্বনি আসলে মূর্ধন্য স হবে। এবং বিসর্গের সাথে যদি ত বর্গীয় ধ্বনি আসে, ত বর্গীয় গুলোকে কি বলা হয়, দন্ত ধ্বনি, তাহলে দন্ত স হবে। আচ্ছা, এইখানে বিগত বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখো, বিগত বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন।
জি ওয়ালাইকুম আসসালাম। বলেন। এটা সবাই আনসার করে এক নাম্বারটা। বলেন। ভাই আমি ক্লাসে আছি। আমি একটা লাইভ ক্লাসে ছিলাম। একের, হ্যাঁ সন্ধিটা একটু কঠিন। এখান থেকে ঢাবিতে আসে না এটা বলিয়েন না, কারণ ঢাবিতে যে কোনো সময় চলে আসবে। 2 বছর আগে আসছে। তো এটা কোশ্চেন সলভ করলে খুবই সহজ। তাহলে কে বলছে ক? একের ক, প্র যোগ পুরো প্রব। নিপাতনের সিদ্ধ সন্ধিবদ্ধ শব্দ কোনটি? এটা অ্যান্সার করেন সবাই। দুই, দুইয়ের অ্যান্সার করেন। নিপাতনের সিদ্ধ সন্ধিবদ্ধ শব্দ কোনটি এখানে? আমি একটু বসে বসে লিখি। নিপাতনের সিদ্ধ কোনটি হবে ভাইয়া? দুইয়ের বি হবে রে। ইয়েস, বৃহস্পতি। কে কে বলেছো? অর্পা দেবী বলেছে, সোনিয়া বলেছে, ফারিহা বলেছে, রশিন বলেছে, সঞ্জয় দেবনাথ, আবু উবায়েদ, তানিয়া আক্তার। তোমাদের সবাইকে অভিনন্দন। তিনের বলো। তিনের কি হবে রে? বলো দেখি। আবু উবায়েদ সবার আগে বলেছে তিনের এ, ফারিহা বলেছে তিনের ডি, তানিয়া বলেছে তিনের গ। আচ্ছা, কি হবে? উপরযুক্ত এর সন্ধি বিচ্ছেদ কি? উপরি যোগ উক্ত, তাই না? না কোনটা হবে? আই হাই, আই হাই। আমি বলে দিলাম, তারপরে দেখে রাখবো। না, তিনের হচ্ছে ক, ঠিক আছে। আমি চারেরটা জানতে চাচ্ছিলাম। উপযুক্তটা কি হবে? উপরি যোগ উক্ত। যারা যারা বি দিয়েছো তাদেরটা ঠিক হয়েছে। পিত্রা দেশটা বলো, পাঁচ বলো, পাঁচ পাঁচ পাঁচ। পিতৃ যোগ আদেশ। উবাইদ বলছে পাশের ডি, ও ফুজাইল বলছে পাশের ডি, সোনিয়া বলছে পাশের ঘর। ঠিক আছে, তাহলে পিতৃযোগ আদেশ পিত্রাদেশ হবে। এই যে এগুলো আমি একটু দ্রুত যাই, হ্যাঁ। উচ্ছ্বাসটা কি হবে? উদ্যোগ শ্বাস। তয় স। বিশেষ নিয়মে সাধিত হচ্ছে সংস্কার সমযোগ কার। ভুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে এটা বলো। এই তিনের 3 নম্বরটা বলো। আচ্ছা, তোমরা দিয়েছো নিরোগেরটা, দেখেছো নিরোগ? 5 নম্বরটা। তিনের হচ্ছে ভুজ যোগ ত ছিল, ভুক্ত ভুজ যোগ ত। তিন যারা দিয়েছো হয়েছে। চার দিয়েছো, চারের এ দিয়েছো দীপশিতা, চারের এ, এবং পাঁচের বি দিয়েছো, তাই না? নিযোগ র। আচ্ছা, এরপরে দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো। 1 থেকে 5 তোমাদের সময় হলো 1 মিনিট। 1 মিনিটের ভিতরে তোমরা 5টারই অ্যান্সার দিবা, সবাই 5টা অ্যান্সার দিবা। লিখবা একের অততম, দুইয়ের এততম, তিনের এততম, এই প্রত্যেকটা লিখবা।
কেউ লিখছে না। হম। আর 20 সেকেন্ড। প্রত্যেকের নাম অনুযায়ী সবার আগে দিয়েছে হচ্ছে আয়সা বলছে একের বি দুইয়ের এ। একের গ হবে আয়সা, স যোগ ই শৈর। হুম, যে কি হবে তনু যোগ দীর্ঘইকার তরুণী। তাহলে তোমার এক হয়েছে। ফুজাইল একের এ দিয়েছে। হ্যাঁ, দীপশিতা বলছে একের সি, রাইট দীপশিতা। মেহরুন হয়নি। মুর্শিদা বলছে একের ক, দুইয়ের ক, তিনের ক। হুম। খুদ যোগ পিপাসা পত্রিকা। সদ্য জাত 4 নাম্বার টেন্সের সবার আগে দিয়েছে ফারিহা। চারের এ বলছে হবে না গো ফারিহা। সদ্য যোগ জাত, সদ্যতে বস হবে। পর দিনটা কি হবে, কত যোগ দিন পর দিন। আচ্ছা, আমরা এখানে আর দেখবো না, এগুলো রাজশাহী ভার্সিটি আছে, অন্যান্য ভার্সিটি আছে, আমাদের অনেক সময় চলে যাবে। আমরা সাহিত্য অংশে যাব। হ্যাঁ, প্রতিদিনে যাব। দেখো, কবি পরিচিতিটা তোমরা জানো, কবির নামটা জাস্ট মনে রাখবা। ওনার গ্রামের নাম ছিল তাম্বুলখানা গ্রাম, যেখানে তিনি মাতুকালয়ে জন্মগ্রহণ করেছিলেন। তাম্বুলখানা গ্রামে ওনার শিক্ষা জীবন ছিল এসএসসি ফরিদপুর জেলা স্কুল। লাগবে না, জাস্ট উচ্চ মাধ্যমিকটা জানিও এবং ওনার কলেজটা জানিও। হ্যাঁ, ওনার উচ্চতর শিক্ষা ছিল রাজেন্দ্র কলেজে। কোন কলেজে? রাজেন্দ্র কলেজে, জাস্ট এইটুকু মনে রাখবা। তার উচ্চতর শিক্ষা ছিল রাজেন্দ্র কলেজে, তার উচ্চতর শিক্ষা ছিল রাজেন্দ্র কলেজে। আচ্ছা, তাহলে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামের মাতুলালয়ে সে জন্মগ্রহণ করেন, মানে মামার বাড়িতে জন্ম। আচ্ছা, 1903 সালে তিনি জন্মগ্রহণ করেছেন। কর্মজীবনের ভিতরে উল্লেখযোগ্য হলো তিনি আচ্ছা শোনো, উনারে নিয়ে একটা প্রশ্নই হবে। আম, জসিমউদ্দিনকে নিয়ে প্রশ্ন হলে একটা প্রশ্নই হয়, সেটা হলো কোন লেখকের, মানে কলেজের ছাত্র থাকা অবস্থায় তার লেখা কোন একটা কবিতা মাধ্যমিক পর্যায়ের শ্রেণীভুক্ত হয়েছিল। সেটা হলো কবর কবিতা। কোন কবিতা? কবর কবিতা। অ্যাডমিশন টেস্টে ওনাকে নিয়ে প্রশ্ন হলে এটার বাইরে আর কোনো প্রশ্ন হয় না, নর্মালি এটাই হয়। ওনার নাম জানতে চাই যে বাংলাদেশের কোন লেখকের আম, কবিতা হচ্ছে উনি ছাত্র থাকা অবস্থায় মাধ্যমিকে পাঠ্যভুক্ত হয়, সেটা হচ্ছে কবর কবিতা। আর কবিতার নামটা জানতে চাই, সেটার নাম কি? সেটা হলো কবির কবিতা, কবর কবিতা। নকশিকাঁথার মাঠটাও ইম্পর্টেন্ট, সুজন বদিয়ার ঘাটটা ইম্পর্টেন্ট, বাকিগুলো ইম্পর্টেন্ট না। বালুচরটা পড়বা, বালুচর কাব্যগ্রন্থ। সেই সূত্রগুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখান থেকে কি দেখো। আচ্ছা, উনি হচ্ছে 1976 সালে 21শে পদক পান এবং কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধি প্রদান করেন। 1976 সালে তিনি ঢাকায় মারা যান। আচ্ছা, এখন আসো ভাইয়া, এই কবিতা থেকে আমি একটা লাইন বলে দেব, সেটা হচ্ছে পরার্থপরতা এবং সর্বসম্মান। এই ওয়ার্ডটা মনে রাখলেই হবে। এই কবিতার আর আমি কিছু পড়াবো না। তাহলে কি এই ওয়ার্ড দুটো মনে রাখো, পরার্থপরতা, পরার্থ পরতা, এবং আরেকটা ওয়ার্ড মনে রাখবো, সেটা হচ্ছে সর্বং সহা মনোভাব। সর্বং সহা। তাহলে সর্বং সহা এবং পরার্থপরতা, এই দুটো ওয়ার্ড করলে হবে, পুরো কবিতা আমি আর পড়াবো না। এবং কবিতার লাস্ট লাইন খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ,
এবং এই কবিতাটা তোমরা মুখস্থ করে ফেলবা ডিরেক্ট। আমারে ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাদী তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মনে করেছে পর, যে মনে করিল পথের বিরাগী, পথে পথে আমি। এই বিরাগী মানে কি? এই বিরাগী মানে হচ্ছে উদাসীন। বিবাগী মানে উদাসীন, বিরাগী মানে উদাসীন। তাহলে আমার এই ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাদী তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মনে করেছে পর, যে মনে করিল পথের বিরাগী, পথে পথে আমি ফিরি তারি লাগি। এই যে ওয়ার্ডগুলো বলতেছে তুমি একটা পর একটা, এগুলো তোমার আহ কখনো ভুল হবে না। তাহলে কবিকে যে পথের বিরাগী করে, কবি কি করে? কবি তার জন্য পথে পথে ঘুরে বেড়ায়। এই যে কবিকে কষ্ট দিচ্ছে আর কবি তাকে কি করতেছে, বরং উপকার করতেছে। তোমাদেরকে আমি কয়েকটা ওয়ার্ড শিখাই, হ্যাঁ? একটু খেয়াল করো। ওয়ার্ড গুলো হলো, যদি আহ কেউ তোমাকে সহযোগিতা করে, তাহলে সে হবে তোমার কি? সে তোমার উপকার করলো। তুমি যদি উপকার স্বীকার করো, তাহলে সেটা হবে কৃতজ্ঞতা। উপকার স্বীকার করলে কি হবে? কৃতজ্ঞতা। আচ্ছা, এইটা খুবই ভালো কাজ। তুমি যদি উপকার অস্বীকার করো, তাহলে সেটা হবে অকৃতজ্ঞতা। এটা খারাপ কাজ, তবে খুব খারাপ কাজ না, অল্প স্বল্প খারাপ কাজ। এর চেয়ে খারাপ কাজও আছে। তাহলে উপকার যদি স্বীকার করো, তাহলে হবে কৃতজ্ঞতা। উপকার স্বীকার করলে হবে কি? কৃতজ্ঞতা। উপকার অস্বীকার করলে কি হবে? অকৃতজ্ঞতা। আর তুমি যদি উপকার স্বীকারও করো নাই, অস্বীকারও করো নাই, তুমি জাস্ট তার ক্ষতি করছো, মানে সে তোমার উপকার করছে, উপকারটা তুমি স্বীকার করো নাই। যদি স্বীকার করতে তাহলে হতো কৃতজ্ঞতা। আচ্ছা, উপকারটা স্বীকার তো করোই নাই, সেটা অস্বীকার করছে, তাহলে হতো অকৃতজ্ঞতা। বাট এখানে স্বীকারও করো নাই, অস্বীকারও করো নাই, ডিরেক্ট কি করছো? তুমি তার ক্ষতি করছো, তাহলে সেটা হতো কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা সেটাকে কি বলা হয় ভাইয়া? কৃতজ্ঞতা। এই যে এটা হচ্ছে কৃতজ্ঞতা। বাংলা সাহিত্যের তোমাদের একটা নাটক আছে না, সিরাজউদ্দৌলা? এই সিরাজউদ্দৌলা নাটকে একজন কৃতজ্ঞ আছে, সেটার নাম হচ্ছে মোহাম্মদী বেগ, যে উপকারীর ক্ষতি করে। উপকারীর ক্ষতি করলে বলা হয় কৃতজ্ঞতা। এবার এইটার ঠিক উল্টা, এই কৃতজ্ঞের ঠিক বরাবর 360 ডিগ্রি উল্টাটার নাম কি? সর্বংসহা। সর্বংসহা এবং পরার্থপরতা। পরার্থপরতাটা কি? এবং সর্বংসহাটা কি? মানে কেউ তোমার ক্ষতি করছে, কেউ তোমার কি করছে? ক্ষতি করছে, তুমি উল্টা তার আরো উপকার করতেছো। কেউ তোমার ক্ষতি করার পরে তুমি কি করছো? তার উপকার করতেছো, আরে বলা হয় সর্বংসহা। যেমন, আমারে ঘর ভাঙিয়েছে যে বা, আমি বাঁধি তার ঘর। কেউ একজন আমার ঘর ভেঙে দিচ্ছে, আমি উল্টা তাকে আবার ঘর বেঁধে দিচ্ছি। এটা কি হবে? সর্বংসহা ও পরার্থপরতা। এই পুরো কবিতাই সেম, যে মনে করিল পথের বিরাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। তাহলে যে কবিকে পথের বিরাগী বানাইছে, কবিতাকে খুঁজে বেড়াই। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মনে করেছে পর। তাহলে যে কবির ঘুম কেড়ে নিয়েছে, কবি তার কথা চিন্তা করে রাত জেগে থাকে। এরপরে বলছে, আমারে কুল ভাঙিয়েছে যে বা, আমি তার কুল বাঁধি। তাহলে যে কবির কুল ভেঙে দিয়েছে, তাহলে কবি তার কুল কি করে দেয়? বেঁধে দেয়। যে গেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগে আমি কাঁদি। তাহলে যে কবির বুকে আঘাত হানছে, কবি তার জন্য কান্না করে। এই কবিতাটা থেকে ডিরেক্ট লাইন উঠায় দেয়, ডিরেক্ট লাইন উঠায় দিয়ে শূন্যস্থান দিয়ে দিবে। তাহলে 18 বছর বয়স এবং প্রতিদান, এই দুটো কবিতা মুখস্থ করবা। কয়টা কবিতা মুখস্থ করবা? 18 বছর বয়স এবং প্রতিদান, এই দুটো কবিতা হচ্ছে মুখস্থ করতে হবে। এই দুটো কবিতা সবাই লিখে রাখো, প্রত্যেককে মুখস্থ করতে হবে, পারতে হবে। আমি আমার ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের 9টা কি 13টা 11টা কবিতা ছিল, সবগুলো মুখস্থ করছিলাম অ্যাডমিশন টেস্টের সময়। পুরো বই, ইংলিশ ফার্স্ট পেপার বই, আমি চাইছিলাম যে আমি তো হাফেজ, যেহেতু পুরো কোরআন মুখস্থ করছি, আমি দীর্ঘ 9 বছর ধরে তারাবিও পড়িয়েছি। তো আমি একটা ইংলিশ ফার্স্ট পেপার বই, ইংলিশ ফর টুডে, ইএফটি, এটা মুখস্থ করে ফেললাম। বাট পরে দেখলাম যে না, এত চাপ, মুখস্থ পুরোটা করতে পারবো না। বাট যতগুলো কবিতা আছে, ড্রিম কবিতা আছে, লাভ এন্ড ফ্রেন্ডশিপ আছে, আই হ্যাভ সিন বাংলার স্পেস, এইটা আছে, যত কবিতা আছে
সবগুলো কবিতা, প্রায় 11টা কি 13টা কবিতা ছিল তখন। আমি সবগুলো মুখস্থ করে ফেলছিলাম এবং মজা করে করে একা একা রুমে বসে বসে ইংলিশ কবিতা মুখস্থ করছি। কারণ আমি শুনছিলাম যে ঢাবিতে ইংরেজিতে কবিতা থেকে প্রশ্ন হয় অ্যাডমিশন টেস্ট। এটা আমাকে এক ভাই বলছে। সঙ্গে সঙ্গে আমি টানা 4-5 দিন মুখস্থ করে প্রত্যেকদিন আবার আম্মুরে শোনাইতাম। আম্মু আমার খাবার দিয়ে বসে থাকতাম, বলতাম আম্মু খাবার খাবো, তার আগে শর্ত চুপ করে বসে থেকে ভদ্র মেয়ের মতো আমার কবিতা শোনেন। আম্মু বলে এসব কি বলো? বললাম না না, এগুলো আমার কথা না, এগুলো কবি বলে গেছে, তাই আপনাকে শোনাচ্ছি। তো বাংলা কবিতা আমি সবগুলো মুখস্থ করছি। তো তোমাদের কবিতা মুখস্থ করতে হবে। হুম? এটা আমি আপনাকে কাজ দিয়ে দিলাম। তাহলে এই যে বলছে, রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধুল, যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী। প্রত্যেকটা ব্যাখ্যা নিচে দেওয়া আছে। হ্যাঁ, আমি এখানে আর এটা রিডিং তেলাওয়াত করতে সময় নষ্ট করতে চাচ্ছি না, আমরা সামনের দিকে যাব। তাহলে কবি কি বলছে, যে মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি, রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি, যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লই করে তারই মুখখানি। কর মানে হাত, কর মানে কি? হাত। তাহলে আহ, কবি তার হাতে তার মুখখানি নিয়েছে, মুখখানি নিয়ে করছে আমি লয়ে করে তারই মুখখানি, কত ঠাই হতে কত কি জানি সাজাই নিরন্তর। মানে তার মুখটা কবি হাতের ভিতরে নিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস এনে তার মুখটা সাজিয়ে দিয়েছে। আচ্ছা, এই প্রতিদান কবিতার বেশ কিছু খুঁটিনাটি বিষয় আছে, এই বিষয়গুলো তোমরা খুব সুন্দর করে পড়ে ফেলবা। এখান থেকে মাত্রাটা ইম্পর্টেন্ট। এটা হলো মাত্রাবৃত্ত ছন্দে রচিত, জাস্ট ইম্পর্টেন্ট এই তথ্যটুকু জেনে রাখো। এটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত, ভাষা রীতি অনুযায়ী এটা হলো সাধু ভাষায় রচিত। প্রতিদান কবিতাটি এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে 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 ইম্পর্টেন্ট। বালুচর কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এইটা আমি তোমাকে কি বললাম যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কবিতায় মোট চরণ সংখ্যা 18টি। আচ্ছা, প্রথম লাইন শেষ লাইন, শেষ লাইনটা খুব ইম্পর্টেন্ট। এই পুরো টেক্সট বুকের যতগুলো গল্প আছে, যতগুলো কবিতা আছে, প্রত্যেকটা গল্প কবিতার শেষ লাইন সবসময়ের জন্য অল টাইম ব্লকবাস্টার। শেষ লাইন অল টাইম ব্লকবাস্টার, শেষ লাইন থেকে প্রতি বছর প্রশ্ন হয়। এই সবগুলো খুঁটিনাটি তথ্যগুলো তোমরা পড়ে ফেলবা। কবি কাকে আপন করতে চেয়েছে, পরকে কবি বিসর্জন দিতে বলেছেন ক্ষুদ্র স্বার্থকে, কবিতার খুঁটিনাটি তথ্য, অনেকগুলো তথ্য আছে, সবগুলো তোমরা পড়ে ফেলবা। এখানে অনেকগুলো ব্যাকরণিক বিশ্লেষণ দিয়েছি আমি, যেগুলো অ্যাডমিশন টেস্টে আসে। গুরুত্বপূর্ণ বানান, গুরুত্বপূর্ণ প্রমিত উচ্চারণ, তারপরে তোমার হচ্ছে ঢাবি সম্ভাব্য বিভিন্ন এমসিকিউ। চলো এমসিকিউ গুলো এবার আমি সলভ করবো, দেখি তোমরা কতটা পারো। 1 নাম্বারটা সলভ করো তো। প্রতিদিন কবিতায় প্রথম স্তবকে কবি কি ভাঙার কথা বলা হয়েছে বলো? একদম প্রথম। ভর। এই তোমরা ওয়াও মাশাআল্লাহ আউটস্ট্যান্ডিং এগুলো বলছো কেন? আমি তখন কি বলছিলাম বলবো? হুম, ঘর হবে, রাইট। তাহলে আমারে ঘর ভাঙিয়েছে যে বা আমি বাঁধি তার ঘর। 2 নাম্বারটা আসো, দ্বিতীয় স্তবকে কি বাঁধতে চেয়েছে? বলো, দ্বিতীয় নাম্বারটা কি হবে প্রতিদান কবিতার দ্বিতীয় স্তবকে? আমারে কুল ভাঙিয়েছে যে বা আমি তার কুল বাঁধি, তাই না? 3 নাম্বারটা কেমন ফুলের কথা বলা হয়েছে? রঙিন ফুল, রঙিন ফুল। 4 নাম্বারটা বলো, 4 নাম্বারটা লেখো, সবাই লেখো। লিখছো এটা সবাই? যে নিঠুরিয়া বাণী উচ্চারণ করে কবিতার মুখখানে কি করে? কবিতার মুখখানি নিরন্তর সাজান, তাই না? কত ঠাই হতে কত কি জানি সাজায় নিরন্তর। তাহলে কবি কার জন্য রঙিন ফুলের সহচরণে ফুল মালাঞ্চ ধরতে চেয়েছেন? যে কবির বুকে কবর বেঁধেছে। এরপরে অ্যান্সার করো, রাজশাহী বিশ্ববিদ্যালয় এসেছে। 1 2 3 4 5, এই 5টাই অ্যান্সার করবা সবাই। রাজশাহী বিশ্ববিদ্যালয় আসা এই 5টা এমসিকিউ সবাই অ্যান্সার করবা।
আমি বলছিলাম পাঁচটা একসাথে দিতে। তাহলে দেখো যে বিষে ভরা বানের পরিবর্তে কবি কি দিয়েছে, বুক ভরা গান দিয়েছে, তাই না? এরপরে কবি জসীমউদ্দিনের জীবনকাল কোনটি? 1903 সাল থেকে 1976 সাল পর্যন্ত। পল্লী কবি জসীমউদ্দিনের জন্ম কোথায়? ফরিদপুর জেলার তাম্বলভাঙা গ্রামে। রঙিলা নায়ের মাঝির লেখক কে? এটা অ্যান্সার করো। ইয়েস, নাইম শেখ, থ্যাংক ইউ নাইম। নাইম দিয়েছে, দেখো 4 নম্বরটা দিয়েছে। 4-এর ক, জসীমউদ্দিন হবে নাইম, রাইট। জসীমউদ্দিনের যে কাব্যগ্রন্থটি বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে সেটা হলো নকশি কাঁথার মাঠ। নকশি কাঁথার মাঠ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো আছে, এখানে জসীমউদ্দিনের কোন রচনা বিভিন্ন বিদেশি ভাষায় অনুদিত হয়েছে? দেখো, নকশি কাঁথার মাঠ হবে। জসীমউদ্দিনের নির্বাচিত কবিতা সংগ্রহ কোনটি? সুচয়নী। নকশি কাঁথার মাঠ কাব্যগ্রন্থটির রচয়িতা কে? জসীমউদ্দিন। দেরি শব্দের অর্থ কি? দেখো, দেরি শব্দের অর্থ কি? 4-এর খ দিয়েছে। না রে, এই দেরি মানে হচ্ছে দেড় গুণ, এটা রশি না। আর শোক কবিতাটাকে ইংরেজিতে কি বলা হয়? শোক কবিতা। শোক কবিতাকে ইংরেজিতে ইলেজি বলা হয়। আচ্ছা, চলো আমরা তাহারেই পরে মনে কবিতাটা ধরবো। তাহারেই পরে মনে কাকে মনে পড়ে? সুফিয়া কামাল কার কথা বলেছে বলো তো? এনিওয়ান, কেউ একজন একটু আনমিউট করে বলো তো। কার? তার স্বামী তো বুঝলেন রে বাবা, তার স্বামীটার নাম কি? নেহাল। নেহান নেহাল, নেহান। তুমি বলতে সৈয়দ পারবে? নেহাল, সৈয়দ নেহাল। হ্যাঁ, ঠিক আছে। তার জন্মস্থান হলো বরিশাল জেলার শায়েস্তাবাদ গ্রামে নানির বাড়িতে। হ্যাঁ, 1911 সালের 20শে জুন। পুরস্কার এবং সম্মাননা দেখো, তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছে, নাসির উদ্দিন স্বর্ণ পদক পেয়েছে। সাহিত্যকর্মের ভিতরে মনে রাখবা, এগুলো কেয়ার কাটাটা মনে রাখবো। হ্যাঁ, কেয়ার কাটাটা থেকে বেশি প্রশ্ন হয় 1937 সালে, কেয়ার কাটা। ইতল বিতল, এইটা হচ্ছে তার না, এই দুটোই মনে রাখবা। প্রশ্ন আসে যে কবি সুফিয়া কামালের শিশু গ্রন্থ কোনগুলো, তাহলে কি হবে? ইতল বিতল তার শিশু গ্রন্থ। তার শিশু গ্রন্থের নাম কি ভাইয়া? ইতল বিতল। এবং নওয়াল কিশোরের দরবারে। স্মৃতিকথা কি 71-এর ডায়েরি। ভ্রমণ কাহিনী হলো সোভিয়েতের দিনগুলো সম্পাদিত পত্রিকা বেগম। আচ্ছা, চলো আমরা কবিতার ব্যাখ্যায় যাই। কবিতার ব্যাখ্যায় যাচ্ছি, সবাই রেডি? প্রশ্ন হচ্ছে, হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্ধ নাই। তব মানে হলো তোমার, ধরা মানে হলো পৃথিবী, ধরা মানে কি? বিশ্ব বা পৃথিবী। তব মানে কি? তোমার। বন্দনা মানে কি? মানে গিফট বা গান, ওয়েলকাম সং। তাহলে কবি ভক্ত বলছে, হে কবি, তুমি উদাসীন কেন? পৃথিবীতে ফাল্গুন এসেছে, বসন্ত কি তোমার গানের রচনার মাধ্যমে বরণ করিয়ে নিবে না? কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি। এই স্নিগ্ধ আঁখি মানে হচ্ছে কোমল নেত্র। এখানে পরীক্ষার খাতাগুলোতে বিভিন্ন গাইড কোম্পানি দুটো অপশন দেয়। কেউ কেউ বলে যে এখানে উৎসুক চাহনি হবে, কেউ কেউ বলে কি হবে, কোমল নেত্র। আমি বলবো কোমল নেত্রী। তাহলে কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি মানে কি? কোমল নেত্র তুলে বলল। কি বললো? দক্ষিণ দুয়ার গেছে খুলি, মানে কবি হচ্ছে উদাসীন, কবি জানে না
যে দক্ষিণ পাশের দরজা খোলা নাকি না খোলা। বাতাবি লেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল? দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। তাহলে প্রশ্ন হতে পারে যে কিসের মুকুলের কথা বলা হয়েছে? আমের মুকুলের কথা বলা হয়েছে। বাতাবি লেবুর ফুল ফুটেছে কি? তাহলে কিসের ফুল ফুটেছে? বাতাবি লেবুর ফুল ফুটেছে। সমীর মানে কি? সমীর মানে বাতাস। তাহলে দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। মানে দক্ষিণ পাশের বাতাসগুলো এই বাতাবি লেবুর ফুলের গন্ধে গন্ধে কি আকুল হয়েছে? আমের মুকুলের গন্ধে আকুল হয়েছে? এটা জিজ্ঞেস করছে। বাতাবি লেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল? দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি আকুল। কহিল সে সুদূরে চাহিয়া, অলক্ষের পাথার বাহিয়া, তরি তার এসেছে কি? বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে রাখিনি সুন্দর। অলক মানে হচ্ছে অলক্ষ। এটা থেকে প্রশ্ন হয়, হ্যাঁ। অলক মানে কি? অলক মানে হচ্ছে অলক্ষ। মানে দুই চোখ যত দূর যায়, যে আমরা যখন তাকাই, অনেকক্ষণ তাকাই থেকে কি দেখি? যে ওই 1.5 মাইল দূরে মনে হয় মেঘটা মাটির সাথে মিশে গেছে। এরকমটা লাগে না? মেঘ মাটির সাথে মিশে গেছে। আসলে ওইটা কি? ওইটা হচ্ছে অলক্ষ বা অলক। হুম। তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমার শুনিনি রাখিনি সন্তান। কবিতার ব্যাখ্যা তারপরে দেখো। কহিলা, ওগো কবি, রচিয়া লহ না আজ গীতি, বসন্ত বন্দনা তোমার কণ্ঠে শুনবো, এই আমার আবেদন। তাহলে তব কণ্ঠে শুনি, তব মানে কি? তোমার। আর এমর মিনতি মানে কি? এটা আমার আবেদন, প্রার্থনা। কহিল সে মৃদু মধুর স্বরে, মানে খুব ধীরে আস্তে কি বললো? বললো, আরে নাই হলো, না হোক এবারে, এবার না হয় গাইলাম না, তাতে কি বা হবে। আমার এই গাহিতে গান, বসন্তরে আনিতে বরিয়া, রহেনি ভুলেনি তো, এসেছে সে ফাগুনে সরিয়া। মানে আমি ওয়েলকাম করব, তারপরে আসবে, এ তো চুপ করে নাই। এ নিজের গতিতে অলরেডি চলেই আসছে, আরে আর আমার গান গাওয়ার কি দরকার। হোক, তবু বসন্তের প্রতি কেন এই তীব্র বিমুখতা? কহিলাম, উপেক্ষায় ঋতুরাজে কেন তুমি দাও তীব্র ব্যথা। অভিভক্ত বলল, তা যদি হয় হোক, কিন্তু তাই বলে তুমি কি বসন্তের প্রতি মুখ ফিরিয়ে নেবে? অভিভক্ত বুঝতে পারছে না যে কবি মানে এই যে যথাযথ আনন্দে বসন্তকে বন্দনা না করিয়ে তার দিক থেকে যে মুখ ফিরিয়ে নিয়েছেন কেন? তুমি বসন্ত বিমুখ হয়ে তোমার ভক্তকে কেন এত ব্যথা দিচ্ছ? এটাই বলতেছে যে উপেক্ষায় ঋতুরাজে তুমি কেন দাও ব্যথা। এই ঋতুরাজ মানে কি বলতো? এই ঋতুরাজ মানে কে? ঋতুর রাজন কে? ঋতুর রাজন বা ঋতুরাজ কে বলো? আমাদের রাজন ছাড় না কিন্তু। এই রাজন শব্দের অর্থ বসন্ত। হচ্ছে রাজা, বা যিনি প্রধান তাকে বলা হয় রাজন। তাহলে রাজন মানে রাজা। এখানে ঋতুরাজ কে? আর বসন্ত। 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 রাইট। ঋতুর রাজা হলো বসন্ত। মাঝে মাঝে তোমরা একটু কথা বলবা, মনে হবে কবরস্থানে ক্লাস নিচ্ছি। তাহলে জুমের ক্লাসে লাভ হলো কি যদি কথাই না শোনা যায়। কহিল সে কাছে সরে আসি, এই যে কুহেলি। গতকাল আমার প্রাইভেট ব্যাচে একটা স্টুডেন্ট ভর্তিছে, নাম হচ্ছে কুহেলি। বলে আই হাই, এটা মানুষ মানুষকে নিকনেম দিতে পারে। কোহলি, তোমার নাম কি আসলে কোহলি? বলে জি স্যার, কোহলি আমার নাম। তো পরে জানলাম যে হ্যাঁ, কোহলি নাম হতেই পারে, কারণ মানুষের নাম সাগর, আকাশ। তোমাদের আশেপাশে নাই এমন? আকাশ নাম আছে, সাগরও আছে। তাহলে কোহলি কেন রাখতে পারবে না? কোহলি তো সুন্দর জিনিস। কোহলি খুব মোলায়েম। কুয়াশা, কোহলি মানে কি? কুয়াশা। এই ওয়ার্ডটা থেকে প্রশ্ন হয়। এখানে 3টা ওয়ার্ড আছে, 3টা থেকে প্রশ্ন হয়। কোহলি মানে কি, উত্তরী মানে কি, এবং মাঘের সন্ন্যাসী কে? মাঘের সন্ন্যাসী হলো শীত, তোমরা সবাই লেখো। মাঘের সন্ন্যাসী কে? শীত। কোহলি কে? কুয়াশা। আর উত্তরী কে? উত্তরী মানে হলো চাদর। উত্তরী মানে কি ভাইয়া? চাদর। তাহলে এই 3টা ওয়ার্ড থেকে প্রশ্ন হবে। কোহলি শব্দের অর্থ কি? কুয়াশা। উত্তরী মানে কি? চাদর। আর এখানে কি আছে? মাঘের সন্ন্যাসী মানে কি? শীত। তাহলে কোহলি উত্তরী, তলে মাঘের সন্ন্যাসী। তাহলে শীতের চাদরের নিচে এই যে মাঘের সন্ন্যাসী, শীত যে চলে গেল, শীত যে চলে গেল, কোথায় চলিয়ে গিয়েছে? গিয়েছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারেই পরে মনে। তাহলে এই যে সে চলে গেছে, মানে শীত চলে গেছে। আমি তো শীতকে হারিয়ে
শীতের জন্য আমি দুঃখ বেদনা ফিল করতেছি। আমি শীতকে হারিয়ে খুবই ব্যথিত। এই ব্যথিত হৃদয়কে নিয়ে আমি কিভাবে আবার তোমার এই বসন্তকে বরণ করিয়ে নিব বলো ভাই। বরণ করে নেওয়ার মতো কোনো শক্তি আমার শরীরে, মানে কোনো মানসিক বল আমার ভিতরে এখন নেই। এখানে অনেকগুলো খুঁটিনাটি বিষয়াদি আছে, এই প্রত্যেকটা তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এখানে দুটো মাসের নাম বলা আছে, একটা হচ্ছে মাঘ আর একটা হচ্ছে ফাল্গুন। এখানে দুটো ঋতুর কথা আছে, একটা হলো শীত, একটা হলো বসন্ত। তারপরে দেখো, আহ, এই এটার মূল উপজীব্য বিষয় হলো বিষাদময় রিক্ততার সুর। বিষাদময় রিক্ততার সুর, বিষাদময় রিক্ততার সুর। এখানে দুটো ফুলের নাম আছে, একটা হচ্ছে মাধবী ফুল, আর একটা কি বাতাবি লেবু, অথবা এবং এখানে আমের মুকুলের কথা বলা আছে। এই কবিতাটি কোথায় থেকে নেওয়া হয়েছে? সাঝের মায়া কাব্যগ্রন্থ। কোন কাব্যগ্রন্থ? সাঝের মায়া কাব্যগ্রন্থ থেকে এই তাহারই পরে মনে কবিতাটি নেওয়া হয়েছে। এখানে আমরা যদি সংখ্যা তত্ত্ব দেখি, মোট লাইন আছে 30টি, কবি আছে 5বার। এইটা লাগবে না, হ্যাঁ, এই পেজটার দরকার নাই, তোমরা এই আগের পেজটা কাটা দিয়ে দাও। এটা খুব একটা আসে না, মানে ঢাবিতে আসবে না। এইটা তোমার আসলে আহ রাবি অথবা চবিতে আসতে পারে, ঢাবিতে এটা আসবে না। এই পেজটা ঢাবিতে আসবে না। খুঁটিনাটি আরো বিভিন্ন বিষয় দিয়ে আছে, এগুলো তোমরা দেখবে। যেখানে বলা আছে, দেখো, পাথার মানে কি? সমুদ্র। কোহিনী মানে কি? কুয়াশা। উত্তরীয় অর্থ কি? উত্তরীয় মানে চাদর। স্নিগ্ধ আঁখি তুলে কথা বলেছেন কে? কবি নিজে। পুষ্পারতি মানে কি? ফুলের বন্দনা। অলোক মানে কি? অলোক মানে হচ্ছে অলক্ষ্য, দৃষ্টির অগোচরে। ঋতুর রাজকে বসন্ত। সমীর মানে কি? বাতাস। এই ওয়ার্ড গুলো, এগুলো তোমরা খুব সুন্দর করে দেখে ফেলবা। এরপরে দেখো, কবিতার বিভিন্ন ব্যাকরণিক বিশ্লেষণ আছে, এই যে গুরুত্বপূর্ণ বানান আছে, তারপরে সন্ধি বিচ্ছেদের ভিতর কি দেওয়া আছে, এখানে অনেকগুলো সন্ধি বিচ্ছেদ দেওয়া আছে। এগুলো মানে এই কবিতা থেকে কোন কোন ওয়ার্ড গুলো সন্ধি বিচ্ছেদ আসতে পারে, সেগুলো সব এখানে আমি রেডি করে রাখছি, তোমরা শুধু এগুলো পড়ে নিবা, হ্যাঁ। এই দেখো, সবগুলো দেওয়া আছে, যতগুলো উচ্চারণ গুরুত্বপূর্ণ আসতে পারে, সন্ধি বিচ্ছেদ আসতে পারে। এইবার আসলে মানে প্রশ্ন যায়, হ্যাঁ। কেন কবি যেমন উন্মনা, তুমি এখানে উন্মনার উটটা কোন অর্থ ব্যবহার করেছে? আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট। নাহিদুল হক প্রশ্ন করছে, রিক্ত হস্তে তাহারেই পরে মনে, ভুলিতে পারি না কোনো মতে ভাইয়া। এখানে কি বোঝানো হয়েছে, শীত নাকি স্বামীকে? ইয়েস। শোনো নাহিদ, এইটা হলো ভাইয়া তোমার একটা রূপক কবিতা। বলতেছে একটা, বুঝাচ্ছে আর একটা। এখানে কিন্তু শীতের কথা বলছে। ওই যে চলিয়া গিয়াছে রিক্ত হস্তে মাঘের সন্ন্যাসী, কে গেছে মাঘের সন্ন্যাসী, মানে শীত চলে গেছে। এখানে বলবে শীতকে, বুঝাবে স্বামীকে। যেভাবে আমরা কি বলছি, ওই যে বলতেছি কৃষক, বলতেছি সোনার ধান নিয়ে গেছে, কিন্তু আমি কি সোনার ধান বুঝাই? না, আমি বুঝাই কি? বুঝাই হলো শিল্পী, শিল্পীর জীবনের এই যে শিল্প কর্ম, শিল্পকর্মকে বুঝায় না। তাহলে মুখে বলবো একটা, মনে বুঝাবো আর একটা। বলবো কি? বলবো হচ্ছে তোমার আহ এই কর্মের কথা, যে শীত চলে গেছে, কিন্তু বুঝাবো কি? বুঝাবো হচ্ছে তার স্বামী মারা গেছে সেটা। তুমি অ্যান্সার পেয়েছো নাহিদুল? মুখে বলো তো। হ্যাঁ, পেয়েছে। একের ঘ দুইয়ের গ, তোমরা বলেছো একের ঘ। হ্যাঁ। এমন উন্মনা তুমি মানে কি? মানে বাহির মনা, মানে তার মন নাই। আর দুইয়ের গ, স্নিগ্ধ আঁখি তুলে, এখানে স্নিগ্ধ আঁখি কি? কোমল নেত্র। ফুল কি ফোটেনি শাখে? পুষ্পারতি লভেনে কি? ঋতুর রাজন, কি হবে? ঋতুর রাজন হবে, মানে রাজা। কবি ভক্ত কার কাছে বসন্ত বন্দনা কণ্ঠে শোনার মিনতি করেছেন? কবি ভক্ত সুফিয়া কামালের কাছে বসন্ত বন্দনা শুনতে চেয়েছেন। বসন্ত কাকে স্মরণ করে পৃথিবীতে এসেছে? বসন্ত পৃথিবীতে এসেছে ফাগুনকে সরিয়া। এরপরে বলো, তাহারই পরে মনে কবিতাটি আচ্ছন্ন করে আছে কি?
বিষাদময় রিক্ততার সুর। তার এই পরে মনে কবিতায় উত্তরী শব্দের অর্থ কি? এইটা প্রচুর আসে, এইটা প্রচুর আসে। আচ্ছা তোমরা না এই পাঁচটারই অ্যান্সার দাও, আমি তোমাদের 1 মিনিট সময় দিলাম। উত্তরী মানে চাদর ভাইয়া, উত্তরী মানে চাদর। চাদর চাদর চাদর। ওকে, দুইয়ের হ। হুম, এটা আমরা জানলাম। এরপর কি হবে? মাধবী নাকি আম্র, কিসের কুড়ির বুকে গন্ধ নাই? মাধবী কুড়ির বুকে গন্ধ নাই। তাহারই পরে মনে কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় বলো তো? প্রথম মাসিক মোহাম্মদী পত্রিকায়। তাহারই পরে মনে কবিতায় ব্যবহৃত পুষ্পরতি শব্দটি কিভাবে গঠিত হয়েছে? পুষ্পরতি, পাশের ক। না, এটা পাশের খ হবে বাবা, সন্ধি যোগে হবে। পুষ্প আরতি, তাই না? আচ্ছা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বলো সবাই। এই পাশের ক হবে রে, না খ হবে? সন্ধি যোগ হবে, সন্ধি যোগ। একে কি হবে দেখো, সে কহিল সুধীরে চাহিয়া, এর পরের অংশ কি হবে? আমি বললাম না, দেখছো আমি যে বলছিলাম মুখস্থ করে ফেলতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিরেক্ট কবিতা লাইন উঠে যায়। কহিল সে সুধীরে চাহিয়া, তারপরে কি হবে? তারপরে হবে পলকের পাথার বাহিয়া। তারপরে আসে 2 নম্বরে, কবি সুফিয়া কামালের জন্ম কত সালে? 1911 সালে। বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি কে? সুফিয়া কামাল। অর্ঘ্য মানে কি? অর্ঘ্য বিরোচন মানে পূজার যে উপকরণ, পূজার উপকরণ। সুফিয়া কামালের জন্মস্থান কোথায়? বরিশালে। সুফিয়া কামালের জন্মস্থান কোথায়? বরিশালে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখো। এক তাহারই পরে মনে। ওকে, তারপর 2 নম্বরটা, মাঘের সন্ন্যাসী বলতে কাকে বোঝানো হয়েছে? শীতকালকে। শীতকাল। তাহারই পরে মনে কবিতায় কহিল সে পরম হেলায়, তারপরে কি হবে? কহিল সে পরম হেলায়, বৃথা কেন ফাগুন বেলায়। কহিলে উত্তরী, তাহলে কিসের সন্ন্যাসী? মাঘের সন্ন্যাসী। সন্ন্যাসী। তাহলে তুমি যদি কবিতা মুখস্থ করো ডিরেক্ট লাইন উঠে দিচ্ছে না? রাজশাহীতেও দেখলাম, চট্টগ্রামেও দেখলাম, ডিরেক্ট লাইন উঠে দিচ্ছে। কহিল সে নাকি কহিল উত্তরে সে মাঘের সন্ন্যাসী। তাহারই পরে মনে কবিতায় কোন ঋতুর আগমনের কথা বলা হয়েছে? বসন্ত ঋতু। বসন্ত। তোমরা মেজর কি কি প্রবলেম ফেস করেছে বলো? আমি ঠিক 9টায় ক্লাস শেষ শুরু করছিলাম, একদম ঘড়ির কাটায় কাটায় 9টায় শুরু করছি, কাটায় কাটায় 11টায় পেজ শেষ করলাম, ঠিক 2 ঘন্টায়। এখন তোমরা আমাকে মেজর প্রবলেম গুলো বলো। আচ্ছা, আমি তোমাদের একটা কথা বলে দিই, ক্লাস শেষ করে দেবো, হ্যাঁ? আমার আরেকটা রুল আছে, সেটা হচ্ছে আমি তোমাদের একটু বলে দেই। এই যে টপিক গুলো আছে না, আমি তোমাদেরকে কি দিয়েছি দেখো।